নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষ ও অর্ণব দাসের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প, বজ্রগুণিন ও ঘোষাল বাড়ির গুপ্তধন। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে শুভ ও ব্রতদীপ। তারানাথের চরিত্রে পার্থ ও বুবাই, অন্যান্য চরিত্রে অভিক, সাগ্নিক, রিমঝিম, বর্ণিশা, ইন্দ্রনীল, বর্ষা, রাকিব, বুবাই, সৌরভ, অভিজিৎ, মৌমিতা ও নীল। শুরু হতে চলেছে আজকের প্রথম গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ঘোষাল বাড়ির গুপ্তধন। বাড়িতে ফাঁকা বসে থাকলে কোনো কাজেই সঠিকভাবে মন বসে না আমার। এক বড় বাজে অভ্যেস, আর এই অভ্যাস শুধু আমার একারই নেই, আছে কিশোরীরও। একটু একটু অবসর সময় পেলেই আমরা পাগলের মতো হন্যে হয়ে ছুটি মটলেনের উদ্দেশ্যে। ঝড়, জল, তুফান, বজ্রপাত কোনোরূপ প্রাকৃতিক বিপর্যয়কে সামান্যতম গুরুত্ব দিই না। আমাদের মাথায় তখন কেবলই ঘুরপাক খায় তারানাথের বলা জমাট গল্পের আসরের কথা। কিশোরীকে সঙ্গে নিয়ে অনেক বেশি সময় অপচয় না করে দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। চলতি পথের একটা দোকান থেকে কিনলাম পাসিং শোয়ের একটা প্যাকেট। এটা মূলত ঠাকুর মশাইয়ের গল্প বলার দক্ষিণা হিসেবে আমরা নিয়ে থাকি। মুখে সামান্য আপত্তি করলেও ভিতরে ভিতরে তিনি যে এতে খুব খুশি হন, ভারী প্রশংসিত হন, তা তার চোখ মুখ দেখেই বোঝা যায়। আচ্ছা ভাই, আজ ঠাকুর মশাইয়ের কাছ থেকে ঠিক কী ধরনের গল্প শুনতে চাইবে? কিশোরীর কথায় আমি হেসে জবাব দিলাম, দেখো, আমার না সেরকম বাদ বিচার নেই, হ্যাঁ, তবে ভয়ের গল্প হলে একটু বেশি ভালো হয়। এই আকাশের অবস্থা দেখেছ কিশোরী? আকাশের মুখ গম্ভীর, এমন অসময়ে বৃষ্টি নামবে বোধ হয়। এই পা চালিয়ে তাড়াতাড়ি চলো দেখি, বৃষ্টির জলে ভিজে গেলে শরীর খারাপ করবে, তাহলে তখন আর এক বিপত্তি। ঠিকই বলেছ হে ভাইয়া, চলো চলো তাড়াতাড়ি চলো। আমি আর কিশোরী মটলেনে তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়াতেই দেখলাম বাড়ির দরজা হাট করে খোলা। বাড়ির ভেতরে খানিক উঁকি মেরে কারোর দর্শন না পেয়ে খোলা দরজা দিয়ে প্রবেশ করলাম আমরা। তারপর ডাকাডাকি শুরু করলাম ঠাকুর মশাইয়ের নাম ধরে। আমাদের অমন হাঁক ডাকে ঘরের অভ্যন্তর থেকে বেরিয়ে এলো স্বয়ং তারানাথ নিজে। মুখে কিছু না বলে কেবল সে হাতের ইশারায় আমাদের বসতে বলে পুনরায় ঘরের ভিতর প্রবেশ করল। ঠাকুরমশাই এখন পুজোর কাজে ব্যস্ত আছেন, তাই জন্য তিনি আমাদের সাথে কোনোরূপ কথা বললেন না। বেশ অনেকটা সময় পর তারানাথ তান্ত্রিক আমাদের মাঝে এসে একটু জড়সড় হয়ে বসল। আমি তার দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিতে দিতে বললাম, ঠাকুরমশাই, আজ তাহলে কোনো ভয়ের গল্প শোনান দেখি। আমার একটা কথার ভুলে তারানাথ তান্ত্রিক ভয়ানক রকম চটে গেলেন। এই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দোষ। জানো, তোমাদের কাছে এখন যেসব ঘটনা তুচ্ছ সামান্য গল্পের মতো বলে মনে হয়, সেগুলোই এককালে আমার কাছে জীবন মরণ প্রশ্নের অপর নাম ছিল। ঠাকুরমশাই, ওটা না মুখ ফুসকে বেরিয়ে গেছে, হ্যাঁ, দয়া করে আপনি কিছু মনে করবেন না। এবার আপনি তাহলে শুরু করুন কোনো ভয়ের কাহিনী। মাঝখানে কিশোরী কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত চেপে তাকে বাধা দিলাম। তারানাথ তান্ত্রিক হাতের মধ্যে রাখা গড়গড়ায় টান দিয়ে তাকালেন সরাসরি আমাদের দিকে, তারপর বলতে শুরু করলেন, তখন আমার বয়স খুবই অল্প। তোমরা তো জানোই, বরাবরই আমার ভবঘুরে জীবন। আজ এখানে তো কাল ওখানে করে বেরিয়েছি চিরকাল। অজানাকে জানতে, অদেখাকে দেখতে আমার খুব ভালোই লাগতো। এই গ্রাম সেই গ্রামে ঘুরে ঘুরে আমি অসহায় মানুষদের নানান সাহায্য করেছি। আজকের গল্প ঠিক এই রকমই এক পরিবারের মানুষদের সাহায্য করার গল্প। ঘোষাল পরিবারের সকলে এক ভয়ানক বিপদের মুখোমুখি হয়ে পড়েছিল সেবার। শুনতে থাকো মন দিয়ে, তবেই সবটা বুঝতে পারবে। আমি আর কিশোরী বেশ জড়সড় হয়ে বসলাম। এখানে বৃষ্টি না হলেও কাছে পিঠে কোথাও বৃষ্টিপাত হচ্ছে। একটা শীতল জোড়ো বাতাসের স্রোত ভেসে আসছে ক্রমাগত। দেবীর আশীর্বাদ পেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। অনেকটা পথ একটানা হাঁটার পর
অজানা গ্রামের বুকে বিশাল বটবৃক্ষের তলে শান বাঁধানো আছে দেখে তার উপর উঠে বসলাম আমি, দুদণ্ড জিরিয়ে নিতে। বট গাছের শীতল ছায়া আর ঠান্ডা হাওয়া আমার ক্লান্ত মন ও মস্তিষ্ক যেন জুড়িয়ে দিল। ঝোলা থেকে কিছুটা চিড়ে গুড় বের করে আমি খেতে শুরু করলাম। আমার সামনে দিয়ে আঁকা বাঁকা মেঠো পথ চলে গেছে গ্রামের অভ্যন্তরে। রাস্তার দুধার হলুদ হয়ে রয়েছে সর্ষে ক্ষেতের কারণে। ক্ষেতের মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে অদ্ভুত সব বিচিত্র কাকতাড়ুয়া। পুকুর ঘাটে বসে বসে একতারায় সুর তুলছে এক বাউল। সব মিলিয়ে এক কথায় পরিবেশ খুবই মনোরম প্রকৃতির। গ্রাম বাংলা বলতে আমাদের মনের মধ্যে ঠিক যেরকম চিত্র ফুটে ওঠে, একেবারে হুবহু সেই রূপই। আমি এবার খাবার প্রতি মনোযোগ নিবেশ করলাম। শেষ গ্রাস মুখে তুলতেই যাব ঠিক এমন সময় আমার নজরে পড়ল একটা অদ্ভুত বিষয়। মুখের কাছে খাবার জন্য ডান হাত তুলেও তা নামিয়ে নিতে বাধ্য হলাম আমি। কেন কেন ঠাকুরমশাই, কি এমন জিনিস দেখলেন যার কারণে আপনারা শেষ গ্রাস মুখে তোলা হলো না? দেখলাম আমার সামনের রাস্তা ধরে আনমনে হেঁটে যাচ্ছে এক মাঝবয়সী যুবক। সেটা মোটেও চিন্তার কোনো বিষয় নয়। চিন্তার বিষয় হলো ওই যুবকের চারিধার বেষ্টন করে আছে এক কালো কুচকুচে অন্ধকার। না, সেই অন্ধকার সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না। সেই অন্ধকার কেবলমাত্রই আমিই দেখতে পাচ্ছি। ওই অশুভ অন্ধকারের অর্থ হলো যুবকটি কোনো গুরুতর বিপদে পড়েছে অথবা পড়তে চলেছে। আমি জোরালো স্বরে একবার তাকে ডাকলাম, এই যে, ও ভাই, আরে ও ভাই, শুনছো? একবার এদিকে এসো তো। আমার কথায় যুবক এবার ঘুরে তাকালো। তাকে দেখে ভারী চিন্তিত বলে মনে হলো আমার। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে সে, সর্বদা যেন চিন্তার মধ্যে ডুবে আছে। সে শুকনো মুখে এগিয়ে এলো আমার দিকে। আমি তাকে বসতে বলে বললাম, অত চিন্তা কিসের হে তোমার? বসো, মন শান্ত করে একটু বসো দেখি। আমি তারানাথ চক্রবর্তী। একটু আধটু জ্যোতিষবিদ্যা জানি এবং মানুষের আগাম বিপদ কিছুটা হলেও আজ করতে পারি। যেমন এখন তোমাকে দেখে বুঝতে পারছি যে তুমি নির্ঘাত কোনো বিপদের মধ্যে পড়েছ। আমার কথা শুনে যুবকের চোখে মুখে এবার কেমন যেন একটা বিস্ময় ফুটে উঠল। চক্ষুদয় বিস্ফোরিত করে সে কম্পমান গলায় বলল, নমস্কার, আমার নাম মথুরামোহন ঘোষাল। সত্যি আমি এক বিপদের সম্মুখীন হয়েছি। তবে এই বিপদ যে সে কোনো তুচ্ছ বিপদ নয়, এ এক অতিলৌকিক বিপদ। কিন্তু আপনি, মানে আমি যে বিপদে পড়েছি, আপনি তা আমাকে দেখে বুঝে গেলেন। বাবা, আপনি তাহলে সাধারণ মানুষ নন, সাধারণের ভিড়ে লুকিয়ে থাকা অসাধারণ কেউ। একমাত্র আপনি পারবেন আমাকে সাহায্য করতে। দয়া করে ঘোর বিপদের হাত থেকে উদ্ধার করুন আমায়। একবার যখন দর্শন দিয়েছেন তখন বিপদ ভঞ্জন করুন, এটাই মোর প্রার্থনা। আমি সৌজন্যমূলক সামান্য হাসি হেসে বললাম, আচ্ছা মথুরামোহন, এবার সবটা খুলে বলো দেখি আমায়। ঠিক কী বিপদ ঘটেছে? কোনো কিছু গোপন করবে না বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না একদম। পরিবার বলতে আমার আছে কেবল স্ত্রী এবং এক পুত্র সন্তান। কর্মসূত্রে 10-12 বছর পরিবার নিয়ে বাইরে কাটিয়েছি আমি। মাত্র কয়েকটা দিন পূর্বেই এই গ্রামের ঘোষাল বাড়ি, অর্থাৎ আমাদের আদি বাড়িতে এসে উঠেছি। এককালে এই ঘোষাল পরিবার ছিল এই তল্লাটের মধ্যে সবচেয়ে নামকরা ধনী ব্যবসায়ী পরিবার। অবশ্য আজ সেসব পুরোপুরি অতীত। কেবলমাত্র ভগ্ন প্রায় ওই বিশাল অট্টালিকা ছাড়া দেখার মতো আর কোনো কিছুই অবশিষ্ট নাই। সবই কালের গর্ভে হারিয়ে গেছে কোথায়। সকল জৌলুস আভিজাত্য, ধন সম্পদ সব বিলুপ্ত হয়ে গেছে। কয়েকজন কাজের লোকের মাধ্যমে সমস্ত বাড়ি পরিষ্কার করিয়ে থাকার উপযোগী করে তুললাম। এরপরই ঘটল এক অদ্ভুত ঘটনা। প্রথম রাতে আমার স্ত্রী বিনোদিনী নাকি একটা
বাচ্চা ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেল। ওর কথায় তখনই আমি অত আমল দেইনি। ভাবলাম মেয়ে মানুষ রাতের বেলায় কী শুনতে কী শুনেছে। নানান কথা বলে ওকে সান্ত্বনা দিলাম। আমার সেই ভুল ভাঙল পরদিন রাতেই। এবার শুধুমাত্র বিনোদিনীই নয়, বাচ্চা ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজটা আমিও শুনলাম। কান খাড়া করে বোঝার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসছে, কিন্তু সে ব্যাপারে কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না। একবার মনে হলো উত্তর দিক থেকে আওয়াজটা আসছে, তো পরবর্তীতে মনে হলো না না দক্ষিণ থেকে। একবার মনে হলো ওপরের ঘরগুলো থেকে, তো আবার পরক্ষণেই মনে হলো না না নিচের তলা থেকে। অতি রাতে একটা বাচ্চা ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বেড়ায় ঘোষাল বাড়ি জুড়ে। চোখে তাকে দেখা যায় না, কেবল তার ইনিয়ে বিনিয়ে করা কান্নার আওয়াজ শোনা যায়। অথচ ওই বিশাল বাড়ির মধ্যে আমরা তিনজন ছাড়া আর কোনো প্রাণীই নেই। তাহলে এখন প্রশ্ন হলো, প্রতি রাতে কান্নার সুর কোথা থেকে ভেসে আসে? এই ঘোষাল পরিবারের সাথে কি এমন ঘটেছে যার কারণে কেউ ওইভাবে অমন করুণ সুরে কাঁদে, হাহাকার করে? ঠাকুর, এইসব থেকে যে করেই হোক আপনাকে আমাকে উদ্ধার করতেই হবে। এসব যে কি ঘটছে তার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। বউ বাচ্চা ছেলে নিয়ে সংসার করতে ভয়ও লাগছে, আবার চলে যেতেও পারছি না এত বড় পৈতৃক ভিটা ছেড়ে। এবার আপনিই বলুন, এখন আমাদের ঠিক কী করণীয়? আমি তোমার সাথে ঘোষাল বাড়ি যাব। গোটা বিষয়টা আমার নিজের চোখে দেখতে হবে, প্রত্যক্ষ করতে হবে আসলে ব্যাপারটা কি ঘটছে। বেশ, তো চলুন না, এ তো আমার পরম সৌভাগ্য। আসুন আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। হাত মুখ ধুয়ে কিছুটা জল পান করে আমি এবার মথুরা মোহনের দেখানো পথ অনুসরণ করে এগিয়ে গেলাম ঘোষাল বাড়ির উদ্দেশ্যে। দূর থেকেই আমার নজর কাড়ল সেই বিশাল প্রাচীন অট্টালিকা। অট্টালিকার অবস্থা বেহাল হলেও তা দেখে পরিষ্কার বোঝা যায় এককালে তার সৌন্দর্য ছিল ঠিক কতখানি। ঘোষাল বাড়ির সিঁড়িতে পা রাখতে না রাখতেই আমার সারা শরীর জুড়ে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। আমার হৃদয় জুড়ে তীব্র বেগে ছড়িয়ে পড়ল এক অশুভ বার্তা। মনের মধ্যে বেজে উঠল সেই পরিচিত বিপদ ঘণ্টাটা। আমি বুঝলাম এখানে চরম অমঙ্গলে কিছু একটা আছে। তখনই সেসব কথা খোলসা করে বললাম না মথুরা মোহনকে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই মথুরা মোহন তার গিন্নির উদ্দেশ্যে হাঁক ছাড়ল। কই গো বিনোদিনী, তাড়াতাড়ি একবার বাইরে এসো, দেখে যাও আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। মথুরা মোহনের কথা এবার বাড়ির অন্তর্মহল থেকে বেরিয়ে এলো এক সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার ন্যায় নারী। পরনে তার লাল শাড়ি, মাথায় ঘোমটা, মাথা ভর্তি টকটকে লাল সিঁদুর, কপালের লালচে টিপ, পায়ে রিনিঝিনি নুপুরের সুর তুলে সে এগিয়ে এলো আমাদের দিকে। মথুরা মোহন তাকে বলল, বিনোদিনী, ইনি হলেন তানা চক্রবর্তী। এনার প্রচুর ক্ষমতা। আমাদের সমস্যার কথা ওনাকে জানিয়েছি, তাই ওনাকে নিয়ে এসেছি আমাদের এই ঘোষাল বাড়িতে। মাথায় ঘোমটা টেনে সলজ্জ হাসি উপহার দিয়ে বিনোদিনী আমার চরণধুলি মাথায় নিল। আমি তৎক্ষণাৎ তাকে আশীর্বাদ করে বললাম, থাক থাক, ঈশ্বর তোমার মঙ্গল করুক। সুখে শান্তিতে ছেলে স্বামী নিয়ে সংসার করো তুমি, এই কামনা করি। আসুন ঠাকুরমশাই, ভিতরে আসুন। আপনার জন্য আমি বরং একটু জল মিষ্টির ব্যবস্থা করি। আহা বিনোদিনী, আমাকে নিয়ে এখনই এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। ওসব জল মিষ্টি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমার এতটুকু পিপাসা কিংবা ক্ষুধা পায়নি যে তা অতি সত্বর অবিলম্বে নিবারণ করতে হবে। আপনার পিপাসা না পেলেও আপনার খাতির যত্ন করা আমার কর্তব্য। কথায় বলে অতিথি নারায়ণ, তার ওপর আপনি আবার ব্রাহ্মণ মানুষ। আপনার সেবা করার সুযোগ যখন একবার পেয়েছি, এত সহজে তা কিছুতেই হাতছাড়া হতে দিচ্ছি না। আমি কিছুটা হাসলাম। বিনোদিনী আমার কোনো কথায় কর্ণপাত না করে রন্ধনশালা থেকে ঠান্ডা পানীয় আর কিছুটা মিষ্টান্ন এনে রাখলো আমাদের সম্মুখে। হাতে মুখে জলের ছিটে দিয়ে আমি আরামকে দ্বারায় হেলান দিয়ে বসলাম। ঘোষাল পরিবারের সম্মান রক্ষার্থে কিছু মিষ্টি মুখে তুলে শরবত গলায় ঢাললাম। মথুরা মোহন এবার বিনোদিনীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা বিনোদিনী,
কই অনেকক্ষণ ধরে সৌরেন্দ্রকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে কি বাড়িতে নাই নাকি? তোমার ব্যাটার কথা আর বলো না, সে কি বাড়িতে থাকার ছেলে নাকি? এত বদমাশ হয়েছে আর এত অবাধ্য হয়েছে যে বলার কথা নয়। এমন অচেনা জায়গাতে এসেও কিছু বন্ধু করে নিয়েছে চটজলদি, ব্যাস তাদের সাথেই ঘোরাঘুরি করছে এদিকে সেদিকে। সৌরেন্দ্র হলো মথুরা মোহন আর বিনোদিনীর একমাত্র ছেলে, ঘোষাল পরিবারের একমাত্র ভবিষ্যৎ উত্তরসূরি সে। বেলা যখন অনেকখানি গড়িয়েছে তখন হাতে একটা ছোটোখাটো খেলার লাঠি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো সৌরেন্দ্র। ছেলেটাকে দেখতে ভারী মিষ্টি, মাথার চুল কিঞ্চিত কোচকানো, চোখের মণি অদ্ভুত রকমের নীলাভ। স্নান সেরে মধ্যাহ্ন ভোজনে বসলাম আমরা সকলে একসাথে। বিনোদিনী খুব যত্ন সহকারে খাবার পরিবেশন করলো। অনেক রকমের পদ একা হাতে রান্না করেছে মেয়েটা। সত্যি সে যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণার প্রতিমূর্তি। তৃপ্তি করে দুটো খাবার খেয়ে শয্যায় ক্লান্ত শরীর এলিয়ে দিতেই নিদ্রা দেবী আমার দু চোখের পাতা জুড়ে বিরাজ করলেন। তবে ঘুমের মধ্যে দেখলাম এক ভয়ানক স্বপ্ন, বা বলা ভালো দুঃস্বপ্ন। তারানাথ একটু থামতেই কিশোরী প্রবল উত্তেজনার সাথে বলে উঠল, কি দুঃস্বপ্ন দেখলেন ঠাকুরমশাই? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে চোখ সংকুচিত করে বলল, সেদিন দুপুরে স্বপ্নে আমি দেখলাম একটা ছোটোখাটো মাপের পরিত্যক্ত ঘর। ঘরটা পরিপূর্ণরূপে অন্ধকার। পাতালপুরীর ন্যায় দম বন্ধ করা একটা চাপা পরিবেশ সেখানে বিরাজমান। এরপর আমার নজরে পড়ল ঘরের এক কোণে বসে আছে একটা ছোট মতন বাচ্চা ছেলে। অন্ধকারে তাকে ভালোভাবে দেখা যায় না। মাথা নিচু করে ছেলেটা প্রবলভাবে কেঁদে চলেছে অবিরত। আমি অনেকভাবে চেষ্টা করলাম বাচ্চাটার মুখ দেখার, কিন্তু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হওয়ার কারণে তার মুখ দেখতে আমি ব্যর্থ হলাম। বাচ্চাটার কিছু কথা আমার কানে এলো। সে কাঁদতে কাঁদতে বলছে, মুক্তি, দয়া করে আমায় মুক্তি দাও, আমি আর পারছি না, আমি সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়েছি। আমি এ গুরুভার লাঘব করো, দয়া করে আমায় মুক্তি দাও, কেউ মুক্তি দাও। এই স্বপ্নের মাথা মুন্ডু কিছুই আমি তখন বুঝতে পারলাম না। সারাটা দিন কেটে একসময় রাতের অন্ধকার নেমে এলো ঘোষাল বাড়ির বুকে। রাত হয়ে উঠল সম্পূর্ণ নিস্তব্ধ, নিশুতি। ঘরের মধ্যে বিনোদিনী এক কোণে লণ্ঠন রেখে গেছে। তার সামান্য শিখার ক্ষুদ্র আলো ওই বিশাল ঘরের বৃহত্তর অন্ধকার মোচনে পুরোপুরিভাবে অক্ষম হয়ে পড়ল। আলো আধারে এক রহস্যময় আলপনা সৃষ্টি হয়েছে। মনটা কেমন যেন অশান্ত হয়ে আছে। কিছুতেই দুপুরের ওই স্বপ্নটা মস্তিষ্ক থেকে বের করতে পারছি না। ঘুরে ফিরে সেই ছেলেটা যেন আমার মাথায় ভিড় জমাচ্ছে। ওই অদ্ভুত স্বপ্নটাকে নিয়ে ভাবতে আমি যখন বিশেষ মশগুল, তখন একটা বাচ্চা ছেলের ঘরে কান্নার আওয়াজ আমার কানে এলো। আমাদের বুকে সর্দি বসে গেলে ঠিক যেই রকম আওয়াজ নির্গত হয়, সেই রূপ আওয়াজ করে এ নিয়ে বিনিয়ে কেঁদে চলেছে কোনো এক বালক। ঠাকুরমশাই, আপনি কি শুনতে পাচ্ছেন ওই কান্নার আওয়াজ? আপনাকে বলেছিলাম না যে প্রতি রাতে এই ঘোষাল বাড়ি থেকে একটা কান্নার আওয়াজ উঠে আসে। দেখলেন তো, আমি এক বর্ণ মিথ্যা কিংবা বাড়িয়ে বলিনি। এসব কি ঘটছে ঠাকুরমশাই? এ কার অভিশাপ লেগেছে এই ঘোষাল বাড়ির ওপর? কথাগুলো বলতে বলতে অন্ধকারের মধ্যে ছুটে এলো মথুরা মোহন। আমার কাছে এসে সে যখন পৌঁছালো তখন ও রীতিমতো হাঁপাচ্ছে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে বারবার। কান্নার আওয়াজটা কিন্তু একবারের জন্যও থামেনি, বরং উত্তরোত্তর তার তীব্রতা মাত্রা বাড়তেই থেকেছে। হ্যাঁ মথুরা মোহন, আমিও আওয়াজটা শুনতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? তা আমি জানি না ঠাকুরমশাই। আমার খুব ভয় লাগছে, হাত পা যেন অসাড় হয়ে যাচ্ছে। আচ্ছা, বিনোদিনী আর সৌরেন্দ্র কোথায়? ওরা মা ছেলে মিলে নিচের ঘরে বসে আছে। সত্যি ওদের একলা রাখা উচিত নয়। ঠাকুরমশাই, আপনি তাড়াতাড়ি নিচে নেমে আসুন,
আমি ওদের কাছে গেলাম। কথা শেষ করে মথুরামোহন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। কান্নার রোল আরো কয়েক গুণ বৃদ্ধি পেল যেন এই অল্প সময়ের মধ্যেই। তোমাদের ঠিক বলে বোঝানো যাবে না সেই কান্নার আওয়াজ ঠিক কেমন ধারা ছিল। সেই আওয়াজ বেশিক্ষণ একটানা কানে গেলে মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হয়। এক অজানা হাড় হিম করা ভয় দানা বাঁধতে শুরু করে হৃদয়ে। মন কুলসিত হয়ে ওঠে, উল্টোপাল্টা চিন্তা মাথায় গিজগিজ করে ওঠে। মনে হয় বুঝি মস্তিষ্কের মধ্যে কোনো বিষাক্ত পোকা ক্রমাগত মরণ কামড় বসাচ্ছে জোরালোভাবে। সেই কান্নার আওয়াজ যেন সাক্ষাৎ কোনো মৃত্যুগীত। আমি আর সহ্য করতে পারলাম না ওই চিৎকার, ওই হাহাকার। নিজের দুই কান দুই হাতের তালুর দ্বারা শক্ত করে চেপে ধরলাম। বেশ অনেকক্ষণ কান্না চলার পর তা থেমেছিল। পরদিন সকালবেলায় বিনোদিনী ভোজনের থালা হাতে নিয়ে আমার কাছে এলো। গরম গরম লুচি আর কষা আলুর দমের থালাখানা কাঠের টেবিলে নামিয়ে রাখল সে। মাত্র এক রাতের মধ্যেই তার চোখের তলায় কালি পড়ে গেছে, অবিন্যস্ত এলোমেলো মাথার চুল। তাকে দেখে বুঝলাম কাল সারা রাত সে দু চোখের পাতা এক করতে পারেনি। বুকের মধ্যে ছেলেকে জড়িয়ে ধরে গোটা রাত জেগেই কাটিয়ে দিয়েছে। আমি বিনোদিনীকে সান্ত্বনা সুরে বললাম, বিনোদিনী, কাল রাতে একদম ঘুমোতে পারোনি তাই না? না ঠাকুর, কাল সারা রাত আমার জেগেই কেটেছে। এসব যে কি হচ্ছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। আচ্ছা, আপনি কি কিছু বুঝতে পারলেন? না, এখনই কিছু বুঝতে পারিনি, তবে খুব শীঘ্রই অনেক কিছু বুঝতে পারবো বলে আশা করছি। ঠাকুর, আপনাদের জন্য এই সামান্য কিছু খাবার এনেছি, এগুলো খেয়ে নেবেন। বিনোদিনী, তুমি ওগুলো তোমার সাথে করে নিয়ে যাও। এখন আমি কিচ্ছুটি মুখে তুলব না। বাইরের কোনো নির্জন প্রান্তে গিয়ে আমি একটু ধ্যানে বসবো। ধ্যানের মাধ্যমে কিছু জানার চেষ্টা করতে হবে আমার। এরপর ঠাকুরমশাই কি হলো? মানে ধ্যানের মাধ্যমে আপনি কি কিছু জানতে পারলেন? ঘোষাল বাড়ি ছেড়ে আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরে এক ফাঁকা প্রান্তরে বৃক্ষের পদতলে পদ্মাসনে বসে দু চোখের পাতা বন্ধ করলাম দেবীকে স্মরণ করে। কতক্ষণ ধ্যানমগ্ন ছিলাম তার সঠিক সময়ের হিসেব আমি দিতে পারবো না। হঠাৎ করেই আমার বন্ধ আঁখি যুগলের সামনে কালের কোন এক গর্ভ থেকে ভেসে উঠল একটি দৃশ্যপট। কিশোরী এবার বলল, আচ্ছা ঠাকুরমশাই, ধ্যানের মাধ্যমে কি দৃশ্য দেখলেন আপনি? দেখলাম একটা অন্ধকার ঘর। ঘরটায় জানালা বলে কিছু নাই, কেবলমাত্র একটি ছোট্ট দরজা মতন আছে, তাও নিচে থেকে সেটা বেশ উঁচুতে এবং এতটাই ছোট যে ওটাকে দরজা না বলে খুলখুলি বলাই শ্রেয়। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ভাঙা আসবাবপত্র, কাপড় চোপড়, অপ্রয়োজনীয় জিনিসপত্র। ঘরের মাঝখানে বসে এক কাপালি, তার সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। কয়েকটা মরার মাথার খুলি আর হাড়ের ওপর সিঁদুর লেপে সেগুলি যথাস্থানে রেখে দিল সে। কলা পাতার ওপর ছড়ানো আছে কিছু আতপ চাল, রক্তজবা ফুল, কয়েকটা হরিতকি, কিছু দুবা ঘাস, কালো মুরগির পালক ইত্যাদি ইত্যাদি। কাপালিক এবার দু চোখের পাতা বন্ধ করে গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ করতে লাগলো। অনেকক্ষণ পুজো পাঠ করার পর সে অট্ট হাসি হেসে উঠল। তারপর বলল, আমার এদিকে সকল কাজ শেষ হয়েছে। কই সেই ছেলেটাকে নিয়ে আয়, এবারে তো মোক্ষম কাজটা করতে হবে। জয় মা, জয় জয় মা। কাপালিকের হুঙ্কার শুনে অন্ধকারের এক কোণ থেকে বেরিয়ে এলো বলশালী চেহারার এক পুরুষ। একটা ছোট্ট মাঝবয়সী বাচ্চা ছেলেকে টেনে হিঁচড়ে সে নিয়ে গেল কাপালিকের দিকে। বাচ্চাটির মুখ কাপড় দিয়ে শক্ত করে বাঁধা আছে, তার দু হাতও মোটা দড়ির দ্বারা একত্রিত করে বাঁধা। কাপালিকের অঙ্গুলি নির্দেশে এবার সেই বলশালী চেহারার পুরুষটি কিছুটা দূরে রাখা একটা বড় সড়ো কলসি তুলে এনে গদগদ করে এক কলসি জল ঢেলে পুরোপুরিভাবে স্নান করিয়ে দিল ছেলেটিকে। কাপালিক এবার একটা তীক্ষ্ণ পৈশাচিক হাসি হাসতে হাসতে ছেলেটার কপালে সিঁদুরের তিলক এঁকে দিল লম্বা করে। দু চোখ বন্ধ করে ছেলেটিকে উৎসর্গীকৃত করতে তার বেশি সময় লাগলো না।
ছেলেটাকে এরপর সে টানতে টানতে নিয়ে গেল খানিক তফাতে পোতা এক বিশাল হাড়ি কাঠের দিকে। হাড়ি কাঠের মধ্যে ছেলেটার মাথা গলিয়ে তা আটকে দিল কপালে। বাচ্চা ছেলেটা ছটপট করতে লাগলো। শত চেষ্টা করেও মুখে এতটুকু আওয়াজ করতে পারল না, কেবল দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। এরপরের ওই বীভৎস নৃশংস দৃশ্য আমি আর দেখতে পারবো না বলে দু চোখের পাতা খুলে ধ্যানভঙ্গ করলাম। একটা বিষয় বেশ খটকা লাগলো আমার। কি সাংঘাতিক দৃশ্য! আরে, বাচ্চা ছেলেটাকে ওইভাবে মেরে ফেললো ওই কাপালিক। হ্যাঁ, কাপালিকের শরীরে এতটুকু মায়া দয়া বলে কিছু নেই। সে আসলে মানুষ নাকি নরকের কীট? হ্যাঁ, কোন বিষয়ে আপনার খটকা লাগলো ঠাকুরমশাই? আমার বারে বারে মনে হলো, ধ্যানের মাধ্যমে যে বলশালী পুরুষটির দর্শন আমি পেলাম, এর পূর্বে তাকে কোথাও না কোথাও যেন আমি দেখেছি, কিন্তু কোথায় যে দেখেছি তা কিছুতেই মনে করে উঠতে পারলাম না। সেই মুহূর্তে কিছুক্ষণ মাথা ঠান্ডা করতে একভাবে বসে থাকলাম গাছতলায়। গাছের ডালে বসে কয়েকটা টিয়া পাখি ডেকে চলেছে ক্রমাগত। সামনের বিশাল পুষ্করিণীর বুকে ভেসে বেড়াচ্ছে বৃহৎ বৃহৎ শ্বেত শুভ্রাকায় বিশাল রাজহংসের পাল। আমি ঘোষাল বাড়ি ফিরে এলাম। আমার মাথায় কিন্তু ওই একটাই বিষয় ঘুরপাক খেতে লাগলো। কোথায় দেখেছি লোকটাকে? ওই মুখের গঠন, ওই চোখ যেন খুব চেনা, কিন্তু কোথায় যে দেখেছি তা কিছুতেই মনে পড়ছে না। বহু চেষ্টা করেও মনে করতে পারলাম না। ভিতরে আসবো ঠাকুরমশাই? আপনি আমায় ডেকেছিলেন? আমি একাকী কক্ষের মধ্যে নানান চিন্তা করতে করতে পায়চারি করছিলাম। কিছু রহস্যের জট খুলে রহস্য ভেদের চেষ্টা করছিলাম। খানিকটা দুয়ে দুয়ে চার করার মতন প্রচেষ্টা। দেখলাম খোলা দরজা দিয়ে ভেতরের দিকে উঁকি মারছে মথুরামোহন। তাকে ভেতরে আসার অনুমতি দেওয়া মাত্রই সে আমার নিকটে এলে আমি তাকে বসতে বলে নিজেও চেয়ার টেনে বসে বললাম, আচ্ছা মথুরামোহন, আমি তোমার কাছে যা যা জানতে চাইছি তার সঠিক জবাব দেবে, কোনো কিছু গোপন করবে না, কেমন? বলুন, কি জানতে চান? আমি কথা দিচ্ছি, আমি যেটুকুন জানি আপনাকে আমি সবটা বলবো। মথুরামোহন, তোমাদের ঘোষাল পরিবারের সাথে অতীতে কি কিছু ঘটেছিল? এমন কোনো কিছু যার সাথে কোনো শিশু হত্যার যোগসূত্র আছে? সেরকম কোনো ঘটনার কথা কারোর মুখে কি তুমি শুনেছ? আমার কথায় মথুরামোহনের চোখ মুখের ভাব পাল্টে গেল খুব তাড়াতাড়ি। কিছুটা সময় ভেবে সে চটজলদি উত্তর দিল, কই না তো। আমি আমার কোনো পূর্বপুরুষের মুখ থেকে শিশু নর হত্যার বিষয়ে কোনো ঘটনার কথা শুনিনি কখনো। কেন ঠাকুরমশাই হঠাৎ এই প্রশ্ন করলেন? তবে কি আপনি কোনো কিছু জানতে পেরেছেন? অতীতে কি কোনো নরহত্যা হয়েছিল এই ঘোষাল বাড়িতে? হায় ঈশ্বর! তবে কি তারই অভিশাপ নেমে এসেছে আজ এই এতকাল পর? আমি কোনো কিছুই গোপন করলাম না মথুরামোহনের কাছ থেকে। ধ্যানের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি তার সবটাই তাকে বললাম। এবারের কর্তা হিসাবে মথুরামোহনের সবটুকু জানা দরকার। তার সম্পূর্ণ অধিকার আছে সবটা জানার। মথুরামোহনের সাথে কথা বলতে বলতে বিদ্যুৎ ঝলকের মতো আচমকা আমার মাথায় একটা বিষয় খেলে যেতেই আমি তড়িঘড়ি দৌড় দিলাম বারান্দার দিকে। আমার এই রূপ অস্বাভাবিক আচরণ দেখে মথুরামোহন বলল, কি হলো ঠাকুরমশাই, এইভাবে ছুটছেন কেন? আমি ছুটতে ছুটতে বারান্দার এক বিশেষ জায়গায় এসে থমকে দাঁড়ালাম। মথুরামোহনও আমার দেখা দেখি পিছন পিছন ছুটে এলো। আমার সামনের বিশাল রংচঙে দেওয়ালটা টাঙানো আছে একটি বহু পুরনো দিনের বিশাল তৈলচিত্র। চিত্রের মধ্যে অঙ্কিত পুরুষটির দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার নিজের অজান্তেই ঠোঁট জুড়ে প্রাণ খোলা হাসির উজ্জ্বল রঙিন আওয়াজ ছড়িয়ে পড়ল একটু একটু করে। আমি হয়তো বুঝতে পারছি ঠাকুরমশাই ওই ছবিটা আসলে কার ছিল। আমার কথায় তারানাথ এবার তাকালো সোজা সুজি আমার দিকে। বলো দেখি, কার ছবি ছিল ওটা? সেদিন ধ্যানে বসে আপনি যে বলশালী পুরুষটিকে দেখেছিলেন ওই ছবিটা ছিল তারই। কি ঠাকুরমশাই, আমি সঠিক বললাম তো? একেবারে সঠিক বলেছ হে, পুরোপুরি যথার্থ বলেছ।
আর ঠিক এই কারণেই বারে বারে আমার মনে হচ্ছিল এই লোকটিকে আমি এর পূর্বেও কোথাও না কোথাও দেখেছি। মথুরামোহন ছুটতে ছুটতে আমার কাছে এসে থামতেই আমি দেওয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললাম, আচ্ছা মথুরামোহন, এটা কার ছবি? মথুরামোহন ছবিটার দিকে তাকিয়ে উত্তর দিল, আমার পিতার। কেন ঠাকুরমশাই, কি হয়েছে? আমি উপলব্ধি করতে পারছি নিশ্চয়ই আপনি কিছু একটা বুঝতে পেরেছেন। এমন ধারা গভীর রাতে অস্বাভাবিক কান্না রহস্য ভেদের কোনো হদিশ পেয়েছেন কি? দয়া করে আমায় বলুন, এভাবে অন্ধকারের মধ্যে আমায় বেশিক্ষণ রাখবেন না ঠাকুরমশাই। অত চিন্তার মধ্যে সেই প্রথমবারের জন্য আমি হেসেছিলাম। মথুরামোহনের এই একটা প্রশ্নের উত্তর আমার সকল রহস্যের জট খুলে দিল। দুয়ে দুয়ে চার করতে পারলাম অতি সহজেই। বলবো, সব বলবো, ধৈর্য ধরো। তবে আর একটু সময় অপেক্ষা করো, তারপরেই খোলসা করে বলবো। ঠিক কী কারণে প্রতি রাতে অমনি আকুতি মেশানো কান্নার আওয়াজ ঘিরে ধরে ঘোষাল পরিবারকে? কী কারণে কেউ কেঁদে কেঁদে বেড়ায়? সে আসলে কে? এই সমস্ত প্রশ্নের উত্তর তখন পাবে তুমি। আমাকে এখন অপেক্ষা করতে হবে আজ রাত্রির জন্য। সেদিন রাতেও কি আপনি ওই কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন ঠাকুরমশাই? কিশোরীর প্রশ্নের উত্তরে তারানাথ এবার বলল, ওরে বাবা, তা আবার পাইনি। তবে সেদিন এই সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছিল। সন্ধ্যা থেকে বুড়ো বুড়ি স্বাভাবিকভাবেই ঘোষাল বাড়ির মানুষ হেসে খেলে তাদের জীবন কাটাচ্ছিল। রাতের ভোজন পর্ব সেরে নিজের কক্ষে আমি আসা মাত্রই পুনরায় শুরু হলো সেই বিভীষিকা। ইনিয়ে বিনিয়ে কাতর গলায় কান্নার আওয়াজ। কেউ যেন বুক চাপড়ে চাপড়ে প্রবলভাবে কাঁদছে আর খুব চাপা স্বরে বলছে, আমায় আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও, আমায়। ছারখার হয়ে যাবে সব কিছু, ছারখার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে সর্বত্র সব অংশ, গোটা ঘোষাল পরিবার। আমায় রেহাই দাও এইবারে, আমি আর ভার নিতে পারছি না। দয়া করো, আমায় মুক্তি দাও। আর এক মুহূর্ত কাল বৃথা নষ্ট করলাম না আমি। তড়িঘড়ি প্রস্তুত হয়ে নিলাম হাতে লণ্ঠনটা নিয়ে। তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। যে কোনো উপায় হোক এই কান্নার আওয়াজটি কোথা থেকে ভেসে আসছে তা আমায় জানতেই হবে। কিন্তু সমস্যার বিষয় হলো এই ঘোষাল বাড়ি তথা এই বিশাল প্রাচীন অট্টালিকাটি আকার আয়তনে এতটাই বড় যে বাড়ির এ প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে গেলে বুকের মধ্যে হাঁপ ধরে যায়। সেখানে এমন কান্নার আওয়াজ কেবলমাত্র কানে শুনে অনুধাবন করা ছিল খড়ের গাদায় সামান্য একটি সূঁচ খোঁজার মতো বিষয়। তারপর ঠাকুরমশাই খুঁজে পেলেন যে কান্নার আওয়াজটা ঠিক কোনখান থেকে উঠে আসছিল? আমার কথায় তারানাথের মুখ যেন খানিকটা এবার শুকিয়ে গেল। না হে, বহু চেষ্টা করার পরেও কান্নার উৎস আমি খুঁজে পেলাম না। আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। কোথা থেকে আসছে আওয়াজটা? পরের দিন খুব তাড়াতাড়ি সকালে আমি ঘুম থেকে উঠে বললাম। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে মেঝের উপর বিশেষ পদ্মাসনে বসে অক্ষি যুগল বন্ধ করে কাল ভৈরবের নাম জপ করতে লাগলাম। আমি জানি যে কোনো বিপদে আপদের থেকে তিনি আমায় উদ্ধার করেন। শুধু তাই নয়, যে সমস্ত সমস্যার কোনো পথ আমার চোখে ধরা পড়ে না, তখন নিরুপায় হয়ে আমি তার শরণাপন্নই হই। তিনি আমায় সঠিক পথ দেখান বরাবর। তিনি যে আমার জীবনের আসল পথ প্রদর্শক। মথুরামোহন, একবারটি এদিকে আসো তো। আমার ডাকে মথুরামোহন অবিলম্বে ছুটে এসে হাত জড়ো করে বলল, বলুন ঠাকুর, আপনার কি প্রয়োজন? একখানে সতেজ কচি সবুজ কাগজি লেবু এনে দিতে পারবে আমাকে? তবে বেশি সময় নিলে কিন্তু মোটেও চলবে না। যা করার তা অল্প সময়ের মধ্যেই করতে হবে। কাগজি লেবু দিয়ে কি হবে ঠাকুরমশাই? কি হবে তখন তা নিজের চোখেই দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, আপনি মাত্র কয়েকটা মুহূর্ত অপেক্ষা করুন,
আমি এক্ষুনি রন্ধনশালা থেকে কাগজি লেবু নিয়ে আসছি। এ কথা বলে ঝড়ের গতিবেগে মথুরামোহন একখানা কাগজি লেবু এনে আমার হাতে তুলে দিল। বিড়বিড় করে এক গুচ্ছ মন্ত্র পাঠ করে লেবুখানা আমি 3 বার মেঝেতে ঠুকলাম। মাত্র কিছুক্ষণের মধ্যেই কাগজি লেবুর রং পুরোপুরি গায়েব হয়ে কুচকুচে কালো হয়ে গেল। তা দেখে মথুরামোহনের চোখ প্রায় কপালে উঠে গেল। জড়ানো গলায় সে বলল, এটা এটা কি হলো ঠাকুর? ও অমন সবুজ থেকে কালো হয়ে গেল কি করে লেবুটা? আমি কেবল একটা তীক্ষ্ণ বঙ্কিম হাসি উপহার দিয়ে বললাম, এবারই তো ঘটবে আসল ঘটনা। আমি এবার লেবুটা ছেড়ে দিলাম মেঝের উপর। সেটা গড়গড় করে গড়িয়ে চলল নিচের মতন করে। লেবুটার পিছু নিলাম আমি এবং আমাকে অনুসরণ করলো মথুরামোহন। লেবুটা গড়াতে গড়াতে এসে থামল সবচেয়ে নিচু তলার একটা ঘরের বন্ধ দরজার সামনে। আমার মুখে তখন ঝলমল করছে আনন্দের আভা, সাথে একটা চাপা অস্থিরতা। তবে এই ঘরে লুকিয়ে আছে যত রহস্য। আমি মথুরামোহনের দিকে তাকিয়ে বললাম, মথুরামোহন, শীঘ্রই এই ঘরের দরজা খোলো। আমি এই ঘরের ভেতর প্রবেশ করব। আমি নিজে গোটা ঘর ভালোভাবে খুঁজে দেখতে চাই। আমার এই কথায় মথুরামোহন আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কেন ঠাকুরমশাই, এই ঘরের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে যার কারণে আপনি এতটা উতলা হয়ে পড়েছেন? আমি প্রবল উত্তেজনার সাথে মথুরামোহনকে বললাম, আছে আছে মথুরামোহন, আছে। যত রহস্য এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে। তুমি দরজাটা খোলো, তাহলে সবটা বুঝতে পারবে। ঠাকুরমশাই, ওই কক্ষের দরজা খুলে আপনারা কি দেখলেন? আরে বলছি, তোমরা তো দেখছি ভারী চঞ্চল হয়ে পড়েছো পরবর্তী ঘটনার অংশ জানবার জন্য। তোমরা বরং একটু বসে অপেক্ষা করো, আমি একটু গড়গড়াটা সেজে আনি। তামাক ছাড়া গল্পের আসর একেবারেই মিয়ে গেছে যেন। এই কথা বলে তারানাথ সোজা উঠে পড়লেন। তিনি ঘরের অভ্যন্তরে চলে গেলেন গড়গড়া হাতে নিয়ে। আমি আর কিশোরী একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করলাম। গল্পের এরকম টান টান মোড়ে সাময়িক সময়ের জন্য হলেও বিরতি বড়ই বিরক্তিকর। যাক, বেশি সময় ঠাকুরমশাই নিলেন না। চটজলদি তামাক সেজে গড়গড়ায় টান দিতে দিতে তিনি আবার নিজের জায়গায় এসে বসলেন। কিশোরী কাহিনীর বাকি অংশটুকু শোনার জন্য অনুরোধ করতেই তিনি পুনরায় নতুন উদ্যমে শুরু করলেন। মথুরামোহন ঘরের দরজা খুলতেই একটা ব্যবসা গন্ধ আমাদের নাকে এসে ঠেকল। বহুদিন যে এই ঘরের দরজা খোলা হয়নি তা বোঝা যায় অনায়াসেই। ভেতর থেকে ইঁদুরের কিচকিচ শব্দ ভেসে এলো। ঘরের অভ্যন্তরে আমাদের পা পড়তেই কয়েকটা চামচিকি বিরক্ত হয়ে মাথার ওপর কয়েকবার পাক খেয়ে উপরের ঘুলগুলি দিয়ে উড়তে উড়তে পালিয়ে গেল। ঘরটা পুরোপুরি অন্ধকার। ঘরটার ভেতরে বাইরের আলো তেমন প্রবেশ করে না খুব একটা। সে কারণে আমি মথুরামোহনকে একটা লণ্ঠনের ব্যবস্থা করতে বললাম। সে বিনোদিনীকে হুকুম করলো একটা লণ্ঠন দিয়ে যাওয়ার জন্য। বিনোদিনী একখানা লণ্ঠন রেখে গেল ঘরের চৌকাঠ কোড়ায়। লণ্ঠনটা তুলে নিয়ে এদিক ওদিক ভালোভাবে দেখলাম আমি। সর্বত্রই মাকড়সার ঝোল, ভাঙা আসবাবপত্র, টুকিটাকি অব্যবহৃত জিনিসপত্র। এরপর আমার নজরে পড়ল আসল জিনিসটা। ঘরের দেওয়ালের মধ্যে টাঙানো একটা বেশ বড় সড়ো আকারের তৈলচিত্র। অত্যন্ত সাধারণ একটি গ্রামীণ দৃশ্যের চিত্র। লণ্ঠনটা মেঝেতে নামিয়ে রেখে চিত্রটার কাছে গেলাম আমি। চিত্রের গায়ে হাত বোলাতেই আমি বুঝলাম ঠিক যেটা ভেবেছিলাম সেটাই ঘটেছে। চিত্রটা আস্তে আস্তে খুলে ফেলতেই তার ভেতরের থেকে বেরিয়ে এলো একটা দরজা, বা বলা ভালো গুপ্ত দরজা। বিষয়টা দেখে হকচকিয়ে গেল মথুরামোহন। সে যেন আকাশ থেকে বলল, অবাক হয়ে থতমত খেয়ে আমার উদ্দেশ্যে বলল, এ কি ঠাকুরমশাই, এইটা গুপ্ত দরজা নাকি? আমাদের এই ঘোষাল বাড়িতে যে কোনো গুপ্ত ঘর আছে তা তো আমার আগে জানা ছিল না। বেশি কথা বলো না মথুরামোহন, যত রহস্য লুকিয়ে আছে এই গুপ্ত ঘরের ভিতরে। আমি এবার গুপ্ত ঘরের মধ্যে প্রবেশ করব। তুমি এসো আমার পিছু পিছু। লণ্ঠনটা সাবধানে রাখবে, আলো যেন নিভে না যায়।
তাহলে অন্ধকারে কিছুই আর দৃষ্টিগোচর হবে না। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি চলুন, আমি আপনাকে অনুসরণ করছি। আমি এবার আস্তে আস্তে দরজাটা খুললাম। একটা বিকট শব্দের সাথে দরজাটা খুলে গেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বহু কষ্টে আমি প্রবেশ করলাম গুপ্ত ঘরের ভিতর। লণ্ঠনটা আমার হাতে ধরিয়ে দিয়ে ভেতরে ঢুকে এলো মথুরামোহন। লণ্ঠনের শিখা এবার অন্ধকার কিছুটা ফ্যাকাশে হয়ে এলো। ভালো করে চেয়ে দেখলাম চারিদিকটা। ঘরের এক কোণে বড় বড় 3টি সিন্দুক রাখা। লণ্ঠন হাতে নিয়ে দ্রুত পায়ে আমি আর মথুরামোহন এগিয়ে গেলাম সেদিকে। প্রথম সিন্দুকের ঢাকনা খুলতে তার থেকে বেরিয়ে এলো চোখ ধাঁধানো ঘরঘরা মোহর, সোনা দানা মণি মাণিক্য ইত্যাদি। দ্বিতীয় সিন্দুক থেকে বেরিয়ে এলো দামি দামি কিছু কাপড় ও মহামূল্যবান কয়েকটি জিনিস। আর সব থেকে নিচের অর্থাৎ অপেক্ষাকৃত বড় তৃতীয় সিন্দুকের ঢাকনা খুলতেই যা বেরিয়ে এলো তা দেখে ভয়ে চিৎকার করে উঠল মথুরামোহন। তার চিৎকার ছোট্ট ঘরটার মধ্যে যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে আমাদের কাছেই আবার ফিরে এলো। তৃতীয় সিন্ধুকের ভেতর থেকে কি পাওয়া গেল ঠাকুরমশাই? বুঝলে না হে কিশোরী? তৃতীয় সিন্ধুকের ঢাকনা খুলতেই তার ভেতরে দেখা মিলল একটি মুন্ডুহীন কঙ্কালের। কঙ্কালটি কোনো শিশুর। ধ্যানের মাধ্যমে যে বাচ্চা নরহত্যার দৃশ্য আমি দেখেছিলাম, এটা যে তারই তা অনুমান করতে কোনো অসুবিধাই হলো না আমার। মথুরামোহনের দিকে তাকিয়ে দেখলাম তার অবস্থা রীতিমতো বেশ খারাপ। বাচ্চা ছেলের মুন্ডুহীন কঙ্কালটি দেখে সে খুবই ঘাবড়ে গেছে। ওর হাত পা কাঁপতে শুরু করেছে, কপালে কয়েক বিন্দু ঘাম জন্ম নিয়েছে। লণ্ঠনটি নামিয়ে রেখে আমি তার চোখে চোখ রেখে বললাম, ভালো করে দেখো মথুরামোহন, এই শিশুটির অতৃপ্ত আত্মাই প্রতি রাতে কেঁদে বেড়ায় ঘোষাল বাড়ির মধ্যে। এইবারে সে মুক্তি চায়, শান্তি চায়। এমন অপকর্মটি করেছিল তোমার পিতা। তোমার পিতা এই বিপুল ধনসম্পদ আগলে রাখার কারণে, সুরক্ষিত রাখার কারণে একটি নিরপরাধ শিশুকে ধরে এনে এক কাপালিকের মাধ্যমে তাকে কিছু উপাচার ক্রিয়া করিয়ে বলি দিয়ে যক্ষতে পরিণত করে। যক্ষ মানে নিশ্চয়ই বোঝো, অত্যাধিক পরিমাণে ধনসম্পদ আগলে রাখার কারণে কোনো নিরীহ মানুষকে হত্যা করে তার আত্মাকে কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে বন্দী করা হয় একটি কুঠুরিতে। জীবিত দশায় সেই মানুষটিকে দিয়ে স্বীকার করিয়ে নেওয়া হয় যে তার সকল ধনসম্পত্তি আগলে রাখার দায়িত্ব আজ থেকে সে নিল। এইভাবেই যক্ষের সৃষ্টি করা হয়। তোমার পিতা ঠিক এই জঘন্য অপরাধমূলক কাজটি করেছিল, যার খেসারত দিতে হয়েছিল একটি নিরীহ শিশুকে। তুমি অনেক বছর বাইরে কাটিয়েছ। এই বাড়ি সম্পূর্ণ জনমানুষহীন হয়ে পড়েছিল, তাই এই যক্ষের কান্না তোমার কান অবধি পৌঁছায়নি। কিন্তু তুমি যখন ফিরে এলে তখন থেকে ওর কাতর কান্না শুনতে পেলে। আসলে সে কেঁদে চলেছে বহুকাল ধরে মুক্তির উদ্দেশ্যে। এবারে সত্যি তাকে মুক্তি দেওয়ার সময় এসে গেছে, এবং সেই মুক্তি একমাত্র দিতে পারবে তুমি। পিতার করা ভুল সংশোধন করতে হবে তোমাকেই। আমি কিভাবে এই ভুল সংশোধন করব ঠাকুরমশাই? দয়া করে আমাকে তা বলে দিন। আমার পিতা এতটা নীচ প্রকৃতির মানুষ ছিলেন যে একটা ছোট্ট শিশুকে হত্যা করতে তার হাত কাঁপেনি। ঈশ্বর, বিষয়টা ভেবেই তো আমার অত্যন্ত খারাপ লাগছে। তিনি এটা বাস্তবে করলেন কিভাবে? সর্বপ্রথম তোমাকে তোমার পিতার হয়ে আগে ক্ষমা চাইতে হবে। তারপরেই নরকঙ্কালটির সৎকার করে অন্ত্যেষ্টক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং এই সব ধনসম্পদ কোনো জনকল্যাণকর কাজে ব্যবহার করতে হবে। একমাত্র তাহলেই এই আত্মা শান্তি পাবে এবং এ অভিশপ্ত যক্ষ দশা থেকে মুক্তি লাভ করবে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। আমি করজোড়ে আমার পিতার হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। আমি জানি না বাবা তুমি কে ছিলে, কিন্তু তুমি আমাদের পরিবারকে ক্ষমা করো। আমার পিতা তোমার সাথে সত্যিই মহা অন্যায় করেছিল, এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু তার শাস্তি তুমি দয়া করে আমাদের দিও না। আমি তোমায় কথা দিচ্ছি, এতদিন ধরে আগলে রাখা তোমার এই সকল সোনা দানা আমি মানুষের ভালো কাজে লাগাবো। কথা অনুযায়ী কঙ্কালটিকে উদ্ধার করে তার অন্তিম কার্য সম্পন্ন করা হয়েছিল, এবং ওই সকল সোনা দানা দিয়ে বিভিন্ন উন্নয়ন করা হলো। নানান দিন দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো কিছু পরিমাণ টাকা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
রাস্তাঘাট মেরামত করা হলো, পুকুর খনন করা হলো, ছেলে মেয়েদের পড়ার জন্য একটি পাঠশালা নির্মাণ করা হলো। সত্যি বালকটির আত্মা শান্তি লাভ করেছিল, মুক্তি পেয়েছিল তার ওই অভিশপ্ত যক্ষদশা থেকে। এরপর থেকে আর কোনোদিনও ঘোষাল বাড়িতে সন্ধ্যা নামার পর কোনো শিশুর কাতর স্বরে কান্নার আওয়াজ পাওয়া যায়নি। শেষের দিন মথুরামোহন আমার 2 হাত ধরে বিনীতভাবে বলেছিল, ঠাকুরমশাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আজ আপনি না থাকলে নিজেদের অজান্তেই এই ঘোষাল পরিবার অতীতের করা এক পাপের ইতিহাসকে বয়ে নিয়ে যেত এবং এই বালকটির অতৃপ্ত আত্মার হাহাকার গ্রাস করত আমার বংশকে। ছেলেটিও হয়তো মুক্তি পেত না কোনোদিন। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আমি আমার কর্তব্য পালন করেছি, এই যা। মথুরামোহন, আমায় এবার তাহলে বিদায় দাও। সে কি ঠাকুরমশাই, আর কটা দিন ঘোষাল বাড়িতে কাটিয়ে যান। না হে মথুরামোহন, এবার আমাকে ফিরতেই হবে। তাছাড়াও যে কাজের জন্য আমার এখানে আগমন, সে কাজ সম্পন্ন হয়েছে। এখানে থাকার আমার আর কোনো অর্থ নাই। আচ্ছা বেশ, আপনাকে আর জোর করব না। তবে ঠাকুরমশাই, ভবিষ্যতে আবার যদি কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হই, তাহলে আপনার শরণাপন্ন হব। তখন কিন্তু ফেরাতে পারবেন না। আমি কেবল সৌজন্যমূলক হেসেছিলাম। সত্যি ঠাকুরমশাই, কাহিনীটা কিন্তু দারুণ ছিল। তবে বাচ্চাটার কথা ভেবে মনটা একটু খারাপ লাগছে বটে। এই চলো কিশোরী, আজকের মতো কাহিনী তো সমাপ্ত। এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ ভাইয়া, চলো। আবার এসো কিন্তু তোমরা। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, সে আবার বলতে, ছুটির দিনে আপনার কাছে আমাদের আসা চাই। ঠাকুরমশাই, আজ তাহলে এলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। তারানাথ তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম রাস্তায়। অন্ধকারচ্ছন্ন পথ ধরে এগিয়ে চললাম আমরা দুজন। টুকিটাকি কথাবার্তা, কিছু গল্পগুজব চলতে থাকলো আমাদের মধ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও ঘোষাল পরিবারের গুপ্তধন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা, পরিচালনায় বুবাই সাহা, বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে মিহান্স প্রোডাকশন হাউস থেকে শুভ ধর, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। এবার আপনারা শুনবেন আজকের দ্বিতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বজ্রগুণী। সেবার বছরের শেষে বেজায় ঠান্ডা পড়েছিল। সারা সপ্তাহ আপিসে কলম পিষে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। তাই রবিবার পড়তে না পড়তে কিশোরীকে রীতিমতো বগল দাবা করে মঠ লেনে এসে উপস্থিত হলাম। সেখানে পৌঁছে দেখি মোড়ের মাথায় তেলে ভাজার নতুন একখানি দোকান দিয়েছে। আমি সেদিকে এগিয়ে যেতেই কিশোরী বলল, আমি বরং পাসিং শো এর একখানা প্যাকেট নিয়ে আসি। অতঃপর তেলে ভাজা ও পাসিংশ সহযোগে আমরা তারানাথের বাড়িতে উপস্থিত হলাম। দরজায় কড়া নাড়তেই চারি একগাল হেসে দরজা খুলে দিল। কাকা বাবু, আসুন আসুন, ভিতরে আসুন। বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছিলেন, আসুন। আমি চারির হাতে তেলে ভাজার প্যাকেটখানা ধরিয়ে দিতেই সে হেসে বলল, আপনারা বসুন, আমি সব ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত পরিণত মানসিকতা দেখে সত্যিই অবাক লাগে।
তারানাথের ঘরে ঢুকতেই দেখি সে তক্তপোষের ওপর বসে একখানি পুরাতন পুঁথি নাড়াচাড়া করছিল। আমাদেরকে দেখেই সেটাকে সসম্মানে রেখে দিল। আমরা বসতে না বসতেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আজ একখানা জম্পেশ করে গল্প বলুন না। বহুদিন আপনার গাল গল্প শোনা হয়নি। কথাটা শুনেই তারানাথ অগ্নি শর্মা হয়ে কিশোরীকে এই মারে কি সেই মারে। তার রক্তবর্ণ চক্ষু দেখেই ব্যাপারখানা আন্দাজ করে নিয়ে আমি বলে উঠলাম, আহ কিশোরী, কি যা তা বলছো? উনি সারা জীবনে যা অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা করা আমাদের এই জীবনে সম্ভব নয়। তারপর তারানাথের দিকে ফিরে বললাম, ঠাকুরমশাই, ওর কথা একদম পাত্তা দেবেন না। আসলে আমরা আপনার সাধন জীবনের কাহিনী শুনতেই ছুটে আসি। ইতিমধ্যে চারি জবে তেলে মাখা মুড়ি ও তেলে ভাজা নিয়ে হাজির হয়েছে। তার সাথে আদা দিয়ে দুধ চায়ের গন্ধে পরিবেশটা নিমেষেই পাল্টে গেল। তারানাথ এক খাবলা মুড়ি মুখে দিয়ে চিবোতে শুরু করল। তারপরে বেগুনিতে একটা কামড় দিল পরম আয়েশ করে। এরপরে চায়ের কাপে এক চুমুক দিতে লাগলো। খাওয়া শেষ হতেই তারানাথের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের ব্যাপারটা হালকা করতে একটু ইতস্তত করে কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে এগিয়ে দিল তার দিকে। কিশোরীর দিকে একবার অগ্নিবর্ষণ দৃষ্টি নিক্ষেপ করে ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে তারানাথ শুরু করলেন, তোমাদের তো আমি সাধন জীবনের অনেক ঘটনাই বলেছি। গ্রামের বাঁধানো গাছতলায় সেই সাধু, তারপর বীরভূমের শ্মশানের সেই মাতঙ্গিনী, সে আবার ডামরতন্ত্রে সিদ্ধ ছিল, কিংবা বরাকর নদীর ধারের সাধুজি, যার পঞ্চমুণ্ডী আসনে বসে মধুসুন্দরী দেবীকে আমি দেখতে পাই। এদেরই প্রভাবে এ পথে আসি। এ গল্প তো তোমরা শুনেছ। আজ বরং তোমাদেরকে সুন্দরপুরের সম্পর্কে বলি। যে সময়ের কথা বলছি তখন আমি পথে পথে ঘুরে বেড়াই। সারাদিন হাঁটাহাঁটির পরে বেশিরভাগ সময়ই শ্মশানে মশানে রাত কাটাই। কচিত কদাচিৎ কখনো কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। এমনই একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। আমার ট্রেন আসতে ঘন্টাখানেক দেরি। সেটা জংশন স্টেশন। লুপ লাইনে যেতে হলে ওখান থেকে গাড়ি বদল করতে হয়। সকাল থেকেই চারিদিক অন্ধকার, বৃষ্টি নেমেছে। বেলার দিকে কিছুক্ষণের জন্য বৃষ্টি একটু ধরল, তারপর আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। দেখে মনে হচ্ছিল বৃষ্টির আর যেন বিরাম নেই। অনেকক্ষণ মাথা বাঁচিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে ট্রেন আসার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। হঠাৎ স্টেশনের পাশে দেখি একখানি দোকান খোলা রয়েছে। 2 পয়সার বিড়ি কিনবো বলে সেই দোকানটার দিকে এগুচ্ছি। হঠাৎ পিছন থেকে কি যেন ডাকলো, আরে তারাদা না? আমি থমকে দাঁড়ালাম। এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে? এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করা লোহার কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চের উপর বসে আছে আমাদের গ্রামের বিদ্যালয়ের রমাপতি হালদারের ভাই উমানাথ। ছোটবেলায় ওর দাদা ছিল গ্রামে আমার একমাত্র বন্ধু। দুজনে মিলে কতবার ওদের পুকুর থেকে মাছ ধরতে গেছি। তাই এতদিন পরে পুরনো বন্ধুর ভাইকে দেখে হাসি মুখে এগিয়ে গেলাম। উমানাথও উঠে এসে আমার হাত ধরে বলল, তারাদা কেমন আছো? কতদিন পরে দেখা হলো বলো তো। আচ্ছা, দাদার মুখে শুনেছিলাম তুমি নাকি সাধু হয়ে গেছিলে। উমা, সংস্কৃতে সাধু মানে ভালো লোক, সেটাই হওয়ার চেষ্টা করছি বটে, তবে ভেগধারী সন্ন্যাসী হইনি। তা তুই এখানে কেন? কথাটা শুনে খানিকক্ষণ চুপ করে রইল উমানাথ। তারপর একটা
দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ দাদা, ওই দোকানটায় চলো, চা খেতে খেতে কথা বলি। উমার সাথে সেই দোকানের সামনে রাখা বেঞ্চের উপরে গিয়ে বসে পড়লাম। ও চায়ের কথা বলল, তারপর বলল, দাদা তার আগে বলো তুমি কোথায় যাচ্ছিলে? বিশেষ কোথাও না, ওই বাড়ি ছাড়ার পরে এইরকমই ঘুরে ঘুরে বেড়াই তো। হ্যাঁ, এক জায়গায় থাকি না বেশি দিন। কেন বলতো, কি হয়েছে? চায়ের ভাঁড়ে এক চুমুক দিয়ে উমা বলতে শুরু করলো, দাদা আমার মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না। কত ডাক্তার বদ্দিকেই তো দেখালাম, কিন্তু কোনো রকম ফল পেলাম না। কেউ নাকি ওই অসুখের কারণটাই ধরতে পারেনি। শেষমেশ গিন্নির কথা শুনে ওর গ্রামের গুণিনের সন্ধানে বেরিয়েছি। গুণিনের কথা শুনেই আমি রীতিমতো চমকে উঠলাম। ওকে কথা শেষ করতে না দিয়েই প্রশ্ন করে বসলাম, কি হয়েছে আমাকে গোড়া থেকে বলতো। কোনো কিছু কিন্তু লুকাবি না, কেমন? সব বলবি। উমাপতি একবার আমার দিকে তাকালো, তারপর ধরে আসা গলাটাকে খাকারি দিয়ে পরিষ্কার করে বলতে শুরু করলো, দাদা তুমি তো জানো আমাদের গ্রামের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা হলো চাষবাস আর মাছ ধরা। কেউ কুমোর, কেউ আবার পাট বোনার কাজও করে। তুমি কলকাতা চলে যাবার পরে ৬০-৭০ ঘর বাগদি, ৪০-৪৫ ঘর তাঁতি, দুলে আর ৩ ঘর বামুন মিলে আমাদের গ্রাম। আমার একটা মনোহারির দোকান আছে বাজারের মধ্যে। ফি সপ্তাহে প্রায় সময়ই কলকাতা থেকে মালপত্র এনে বেশ ভালোই চলছিল। এতদিন পরেও গ্রামের মেয়েদের একটা পাঠশালা ছাড়া আর কোনো বিদ্যালয় নেই। তাও শুধু হরিনাথ পণ্ডিতের পাঠশালা ছাড়া আর কিছুই ছিল না। 4টে গ্রাম ছাড়িয়ে মেয়েদের বিদ্যালয় আছে ঠিকই, কিন্তু অতদূর নিয়ে যাওয়া আসা করা চারটিখানি কথা নয়। সেই কারণে মেয়ে মিনিকে পাঠিয়েছিলাম কলকাতায় আমার শালির কাছে। এই আশ্বিনে 17তে পা দিল মিনি। ও এবার ইন্টার পাস করে কলেজে ভর্তি হয়েছে। বেশ অনেক দিন পরে গ্রামের ভিটেতে ঘুরতে এসেছিল সে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় মাসখানেক আগে। সেদিন ঠিক সন্ধেটা লাগার মুখে গ্রামের কালীমায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির শীতল পিসি। পিসির বয়স 60 ছুঁই ছুঁই। স্বামী, সন্তান, নাতি নাতনি নিয়ে সুখের সংসার। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশি হয়। তা হবে নাই বা কেন? এই মায়ের কৃপাতেই তো গ্রামের বাজারে এত বড় চাল কল আর 3খানা তেলের মিল চলছে ওদের। এর সাথে প্রতি বছর মায়ের বার্ষিক পুজোতে গোটা গ্রামবাসীকে পাত পেড়ে খাওয়ান। জগন্নাথ পিসেমশাই আজ থেকে প্রায় বছর 20 আগে পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়েন। এরপর সবকিছুর দায়িত্ব নেন পিসিমা। বাড়ির সব কাজকর্ম সেরে ব্যবসাটাকে নিজের কৃতিত্বে বড় করেন। এরপর ধীরে ধীরে তেলের মিল খোলেন। এখন বয়সের ভারে অনেক নুব্জ হয়ে পড়েছেন পিসি, তাই এখন সব কিছু ছেলে নকুল সামলায়। চালাক চতুর ছেলে, 12 ক্লাস অবধি পড়াশোনাও করেছে। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে হুগলি জেলার পাল্টিঘর। নকুলের বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা, তেমন কাজকর্মেও ভারী চটপটে। বছর ঘুরতে না ঘুরতে একেবারে যমজ বাচ্চার জন্ম দিল, এক ছেলে আর এক মেয়ে। এত সুখের পরেও পিসি কিন্তু নিত্য পুজো দিতে কখনোই ভোলেন না। নাতি নাতনি হবার পরে মায়ের সামনে দুহাত জড়ো করে নম করলেন পিসি। মা, মাকো রক্ষে করো মা, তুমি সব। জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী ইত্যাদি বলে টলে আরতি করার পরে প্রদীপটা মায়ের পায়ের সামনে রাখলেন। তারপর প্রসাদের ডালিটা নিয়ে ধীর পায়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ তার নজরে পড়ল মন্দিরের বাইরে ঝোপ জঙ্গলের মধ্যে কি একজন শুয়ে রয়েছে। সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানিক স্তম্ভিত হয়ে রইলেন তিনি, আর তারপরই চিৎকার করে সবাইকে ডাকাডাকি শুরু করলেন। মন্দিরের বাইরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল পিসির মনে হয় কিছু একটা হয়েছে, কিন্তু
সবাইকে অবাক করে দিয়ে কাঁপতে কাঁপতে ঝোপের দিকে ডান হাতের তর্জনী তুলে কিছু একটা বলতে চাইলেন। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় সেই ঝোপের দিকে, আর তারপরই লোকজন রীতিমতো চমকে ওঠে। সেখানে আলু থালু বেশে মাটিতে লুটিয়ে পড়েছিল মিনি। আমি সেই সময় দোকানে ব্যস্ত ছিলাম, আমার স্ত্রী বনলতা সেই সময় মন্দিরে ছিল। ফলে মিনিকে দেখতে পেয়ে ওর মাথাটা কোলের উপর তুলে কান্নাকাটি করতে শুরু করে দেয়। একটু পরে বাকি মহিলারা মিলে ধরাধরি করে সামনের বেদিতে ওকে শুইয়ে দেয়। কিছু গ্রামবাসী আমাকে খবর দিতে দৌড়য়। আমি খবর পেয়েই দোকান খোলা রেখেই চলে আসি সেখানে। মেয়ের কপালে হাত দিতেই আমি চমকে উঠি। জ্বরে মিনির গা পুড়ে যাচ্ছে। দুপুরবেলাতেও মেয়ের সাথে কথা বলেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। এমন কি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে যার ফলে মেয়েটার শরীর এতটা খারাপ হয়ে গেল, আমি তো ভেবেই পাচ্ছিলাম না। গ্রামের বৈদ্য অখিলবাবুকে খবর দেওয়া হলো। অশীতি পরেই বৈদ্যদের 5 পুরুষ ধরে কবিরাজ। তারা আশেপাশে গ্রামের বাসিন্দাদের যে কোনো অসুখ বিসুখ করলে সারিয়ে তুলতেন। এইভাবে শুরু হলো মিনির চিকিৎসা, কিন্তু ও সেরে উঠল না। সারাটা দিন ধরে মেয়েটা জ্বরে কাহিল হয়ে বিছানায় প্রায় মিশে গেছিল। শরীরটা যে হারে কাহিল হয়েছে দাদা, তোমাকে আর কি বলবো। আজ থেকে দিন 2 আগে বদ্যিমশাই বলে দিলেন যে তার পক্ষে মিনির চিকিৎসা করা আর সম্ভব হচ্ছে না, কারণ মিনির রোগ নির্ণয় এখনো অবধি তিনি করে উঠতে পারেননি। সেই সময় তার হাতে পায়ে ধরে কত কাকুতি মিনতি করলাম, কিন্তু উনি একটাই কথা বললেন, মিনিকে শহরে নিয়ে যেতে। শেষমেশ যখন ঠিক করলাম ওকে শহরে নিয়ে যাব, সেই গতকাল ঘটল দ্বিতীয় অঘটন। মিনির সাথে ওর মা ঘুমতো। আমি বারান্দায় রোয়াকে দেয়ালে হেলান দিয়ে পড়ে থাকতাম, চোখের পাতা এক করতে পারতাম না। হঠাৎ রাতের বেলায় বনলতার আওয়াজে আমার চিন্তায় ছেদ পড়ল। তড়ি ঘড়ি ঘরের মধ্যে যেতেই রীতিমতো চমকে উঠলাম। আমার শির দ্বারাবে একটা ঠান্ডা স্রোত যেন নেমে গেল। বিছানার উপর মিনি মা বসে আছে, চুলগুলো দিয়ে পুরো মুখটা প্রায় ঢাকা রয়েছে, ধীরে ধীরে দুলছে। আমি ধীর গলায় ডাকলাম, মিনি, এই মিনি। উল্টো দিকে মিনির দুলুনি এবার থেমে গেল। তারপরে এক পৈশাচিক হাসি হাসতে লাগলো সে। বনলতা এতক্ষণ মিনির পাশেই দাঁড়িয়েছিল। হাসি শুনে এক দৌড়ে আমার পাশে এসে দাঁড়ালো। ততক্ষণে মিনি একদিকে মাথাটা হেলিয়ে দিয়েছে, ফলে খানিকটা চুল সরে যেতেই ওর মুখের কিছুটা অংশ দেখতে পেলাম। কিন্তু এ কি, ওর চোখগুলো এরকম সাদা কেন? ঠোঁট দুটো ফাঁক হতে আরো চমকের বাকি ছিল। এত কালো দাঁত তো মিনির কোনো কালেই ছিল না। সে চিরটা কাল পরিষ্কার থাকতেই পছন্দ করে। হঠাৎ করেই ওর মুখের ভেতর থেকে ভেসে আসতে লাগলো দুর্বোধ্য ভাষা। ওই ভাষায় কাউকে কিছু বলছে মিনি। এবারে বনলতা বিন্দু মাত্র দেরি করল না। তৎক্ষণাৎ বাড়ির ঠাকুরের আসন থেকে গঙ্গার জলের ঘটি নিয়ে এসে খানিকটা ছিটিয়ে দিল মিনির গায়ে। সাথে সাথেই মিনি একটা আর্ত চিৎকার করে বিছানায় ঢলে পড়ে গেল। বেশ কিছুক্ষণ পর মিনির জ্ঞান ফিরে এলো। এবার কিন্তু শরীরটা দুর্বল, কিন্তু আগের সেই অস্বাভাবিকতা নেই। বেশ কিছুক্ষণ সব ঠিকঠাক ছিল। গন্ডগোল বাঁধল আরো কিছুক্ষণ পরে। হঠাৎ সামনের দেয়ালে কিছু একটা ঝিকমিক করে উঠল, যেন মনে হলো চকচকে কোনো জিনিস রয়েছে। সেদিকে চোখ পড়তেই আমি পিছন ঘুরে পাথরের মতো এক জায়গায় স্থান হয়ে গেলাম। সেই সাথে বনলতাও কিছুটা আমার দিকে সরে এসেছে। সামনের দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। মিনি এক হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোনো কালো অংশ নেই, পুরোটাই যেন সাদা। যেন মনে হচ্ছে কোনো কালেই ওর চোখগুলো স্বাভাবিক ছিল না। মুখ দিয়ে কেমন একটা গু গু শব্দ বের করছিল। হঠাৎ করেই
ডান হাতের ছুরি দিয়ে নিজের ডান হাতের তালু বরাবর চালিয়ে দিল। সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ল। বনলতা মিনি বলে কাতর স্বরে আর্তনাদ করে উঠল। কা কা করে করে পাশের বাগানের আম গাছ থেকে এক ঝাঁক কাকের দল কোথায় যেন উড়ে চলে গেল। মিনির মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো এমন একটা বীভৎস চিৎকার, যা শুনে আমাদের রক্ত হিম হয়ে যেতে লাগলো। শেষমেশ অনেক কষ্ট করে বনলতা গঙ্গা জল এনে ওর গায়ে ছিটিয়ে দিতেই কেমন যেন লুটিয়ে পড়ল মিনি। পুরো ব্যাপারটা দেখে আমার মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যেতে লাগলো। কখনো মাথাতেই আসেনি যে আমার মেয়ের জীবনে এমন কালো দিন আসতে পারে। এটা আমি স্বপ্নেও ভাবিনি তারাদা। মেয়ের বিছানার পাশে আমি বসতেই দেখি বনলতা ধীর পায়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, সভয়ে মিনির মুখের দিকে চেয়ে আছে। তারপর মিনির হাত থেকে ছুরিটা নিয়ে সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর নিজের শাড়ির আঁচল ছেড়ে ওর হাতের মধ্যে পরম যত্নে বেঁধে দিতে লাগলো বনলতা। মিনির মাথায় হাত বুলিয়ে দিতেই সেই ছোট্টবেলার মিনির মতো ঘুমিয়ে পড়ল পরম নিশ্চিত্তে। ওকে দেখে মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগে এমন একটা কাণ্ড সে ঘটিয়েছে। কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় বনলতা আমাকে বলল, মিনির বাবা, কিছু বুঝতে পারলে? কি বুঝবো? তোমার মাথায় কি কিছুই কি ঢোকে না? এতক্ষণ ধরে কি দেখলে? মিনির জ্বরের মধ্যে উল্টোপাল্টা কাজ করছিল। এরকম তো হতেই পারে। তোমার বুদ্ধিটা কবে হবে শুনি? কি বলতে চাইছো সেটা খোলাখুলি বলো না। এরকম ইনিয়ে বিনিয়ে কথা বলার থাকলে বলতে হবে না। মেয়েটাকে মনে হয় নিশিতে পেয়েছে। কি যাতা বলছো? মিনিকে আবার নিশিতে কেন ধরতে যাবে? তাহলে তুমিই বলো, এই গ্রামে এরকম ঘটনা শুনেছো আগে? তা শুনিনি বটে, কিন্তু তাই বলে? শোনো না গো, এতদিন ধরে গ্রামের কবিরাজ মশাই মিনিকে দেখছিল। এবার একটু আমার কথাটা শোনো। কি কথা শুনি? আমার বাপের বাড়ির গ্রামে একজন গুণিন আছেন, বজ্র গুণিন। উনি খুব ভালো লোক। এইসব ভূতটুতের ব্যাপারে উনি কবজ তাবিজ দিয়ে থাকেন। ওগুলো একবার পড়াতে পারলেই কাজ ঠিক হয়ে যাবে, দেখে নিও মিনির বাবা। শোনো, ওগুলো সব বুঝলো কি? মিনির বাবা, তুমি একটিবার আমার কথা শোনো। আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। আমার মেয়েটাকে সুস্থ করে দাও। শেষমেশ আর কোনো উপায় না দেখে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই স্টেশন থেকেই গাড়ি পরিবর্তন করতে হয়। উমানাথের কথা শেষ হতেই আমি বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর উমানাথকে বললাম, উমা, তোর যদি অসুবিধা না থাকে তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ দাদা, বলো না। যদি আমি একবার তোর মেয়েকে দেখি তাহলে কি তোর কোনো অসুবিধা আছে? দাদা, সত্যি বলছো? তুমি যাবে আমার বাড়িতে? দেখ উমা, আসলে গুরুদেবের কৃপায় আমি কিছু গুণের অধিকারী, যার ফলে এইটুকু এই মুহূর্তে বলতে পারি, মিনিমায়ের সামনে ঘোর বিপদ উপস্থিত। চল চল, বাকি কথা তোদের গ্রামে গিয়ে বলবো, চল। উমানাথ আমার পায়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে গেছিল। আমি কোনো রকমে ওকে ধরে ফেললাম। ওকে বললাম, তাড়াতাড়ি চল, নইলে আসন্ন বিপদ থেকে মিনিমাকে বাঁচানো দুষ্কর হয়ে পড়বে। কথাটা শুনে হঠাৎ যে কি হলো ওর, আমি ঠিক বুঝতে পারলাম না। আমার হাতটা ধরে টানতে টানতে ও আমাকে ওই উল্টো দিক থেকে আসা আরেকটি রেলগাড়ির কামরায় বসিয়ে দিল, আর পাশে নিজে বসলো। গোটা রেলগাড়ির যাত্রায় আমি একটা কথাও বললাম না। আমার ভাবগতি বুঝতে পেরে উমাও চুপ করে রইল। যখন ট্রেন থেকে নামলাম, দেখি স্টেশনের পাশে না আছে গরুর গাড়ি না অন্য কিছু। যখন গ্রামের দিকে রওনা দিলাম তখন দিনের আলো নিভে এসেছে। এখানে বৃষ্টি হয়েছিল খুব।
মাঠে ঘাটে জল থই থই করছে, পথ বিচল। সারাদিন জল হয়ে সব একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ, ঠান্ডা শিরশিরে বাতাস বইছে পূব দিক থেকে। আমি ব্যাপারখানা বুঝতে পেরে উমাকে বললাম, ওরে উমা, তাড়াতাড়ি পা চালা রে, জল তো আবার এলো বলে, চল চল। আমরা তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখতে লাগলাম গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী, ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা আছে প্রচুর। 3-4টে পাকা বাড়ি চোখে পড়ল। এছাড়া সবই হয় চালাঘর, নয়তো করগেটেড টিনের ছাদওয়ালা বাড়ি। এতদিন পর নিজের গ্রামে ফিরে মনে পড়ে যেতে লাগলো নানা রকম পুরনো স্মৃতি। রমাপতির সাথে লুকিয়ে ফল খাওয়া, গ্রামের পুকুরে স্নান করা, ভোরবেলায় মাছ ধরতে যাওয়া, এরকম আরো কত স্মৃতি মনের কোনায় ভিড় করে আসতে লাগলো। উমার বাড়ির সামনে এক টুকরো জমি, শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো, দেবী আমাকে কিছু অতিমানবিক ক্ষমতা দান করেছিলেন। তো যাই হোক, গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা আমি কিন্তু তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন একটা অস্বস্তি পাক খেতে লাগলো। কি হয়েছে দাদা? না না, কিছু না কিছু না। উমার স্ত্রী বনলতা বেশ সাধ্যী। আমরা যখন পৌঁছালাম তখন দেখি সে রোয়াকে বসে আনাজ কাটায় ব্যস্ত। আমাদের উপস্থিতি সে একবারের জন্য টেরই পায়নি। এবার উমা খানিকটা গলা খাঁগারি দিতেই আমাদের দিকে চাইল সে। তারপর আমার দিকে বিস্ময়ে দেখতে লাগলো, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না যে স্বামীর ওপরে সে রীতিমতো অসন্তুষ্ট। সে তাকে বারংবার বলে দিয়েছিল তাদের গ্রাম থেকে বজ্রগুণিনকে ডেকে আনার জন্য। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলো আমি তার স্বামীর খুব বড় বন্ধু। মেয়ে কলকাতায় পড়াশুনো করলেও এই গায়ে এখনো শহরের চালচলনের ঢেউ এসে দোলা দেয়নি। সেকালের মতো একটা জল ভর্তি গাড়ুর উপর পাট করা গামছা এনে রেখে চলে যাওয়ার উপক্রম করলো বনলতা। উমা সাথে সাথে বলে উঠল, ও বউ, কোথায় চললে? মানে তোমাকে তো আসল কথা বলা হয়নি। কথাটা শুনে বনলতা কঠিন মুখ করে উমার মুখের দিকে চেয়ে রইল। সেই দিকে দৃকপাত না করে উমা বলতে শুরু করলো, আরে উনি হলেন তারানাথ তান্ত্রিক। ছোটবেলায় এই গ্রামেই থাকতেন, পরবর্তীতে ওনারা এই গ্রাম ছেড়ে চলে যান। আজকে উমার কথা শেষ হওয়ার আগে বনলতার চোখের মধ্যে জল ছলছল করে উঠল। সে এক ছুটে আমার পা জড়িয়ে কাঁদতে শুরু করলো। বৌমা, কঠিন সময়ে ভেঙে পড়তে নেই। আমি উমানাথের মুখে সবকিছু শুনেছি। চেষ্টা করব তোমাদের মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করতে, কিন্তু সেই উপাচার করার আগে একবার মিনিমাকে দেখতে চাই, তারপর যা বলার বলবো। এরপর উমা আর বনলতা মিলে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। সেখানে উপস্থিত হয়ে দেখি একটা বছর 17 মেয়ে শুয়ে আছে বিছানার উপরে। ঘরের মধ্যে প্রবল ঋণাত্মক শক্তির প্রভাব আমি টের পাচ্ছি। পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না।
বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি, আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এ গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে, কিন্তু কি সেটা? তোমরা তো জানো, মাতু পাগলির আশীর্বাদের কৃপায় এইসব শক্তির প্রভাব আমি বেশ অনুভব করতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম শোনো, মেয়েটির শরীর বিছানার সাথে প্রায় মিশে গেছে। মেয়েটার মুখ এতটাই ম্লান হয়ে রয়েছে যে আমি কিছুতেই ভাবতে পারছি না যে এমন কাণ্ড ওই বাচ্চা মেয়েটাও করতে পারে। আমি একটুখানি কাছে যেতেই মেয়েটির মধ্যে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করতে পারলাম না। এমন পরম নিশ্চিন্তে শুয়ে আছে যে দেখে মনে হচ্ছে একটু আগেই ওকে মা ঘুম পাড়িয়ে নিজের কাজে গেছে। আমি আর সময় নষ্ট না করে বিছানার চারিধারে গাত্রবন্ধন করে দিলাম, ফলে ঋণাত্মক শক্তি কোনো মতেই আর মেয়েটিকে কোনো রকম অনিষ্ট করতে পারবে না। এদিকে এই বাড়িতে আসার আগে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই বাড়ির আশেপাশে কোনো কুকুর বিড়াল কিন্তু আমি দেখতে পাইনি। এমনকি বাড়ির উপর দিয়ে একটা কাক অবধি এতক্ষণে উড়ে যায়নি। আমি এটাও লক্ষ্য করেছি, গাত্রবন্ধন শেষ হয়ে উঠে আসতেই উমানাথকে বললাম, আমি একবার মিনিমায়ের সাথে একলা কথা বলতে চাই। আশা করি তোমাদের কোনো আপত্তি নেই। কি যে বলো দাদা, আপত্তি হবে কেন? কিন্তু মুশকিলটা হচ্ছে, ও তো সারাদিন শুয়ে ঘুমিয়ে থাকে। তুমি কি আদৌ কথা বলতে পারবে ওর সঙ্গে? উমা, সেটা তোকে ভাবতে হবে না, তুই একবার ওকে ডাক। আমার কথায় উমা একবার বনলতার দিকে তাকিয়ে তারপর মেয়ের দিকে এগিয়ে গেল। তারপর খুব নিচু স্বরে তাকে ডাকতে লাগলো, মিনিমা, চোখ খোল, চোখ খোল মা, সকাল হয়ে গেছে যে, কিছু খাবি না? কে কে? ও বাবা, খুব ঘুম পাচ্ছে বাবা, আর একটু পরে উঠি। একবার চোখ খুলে দেখ কে এসেছে তোর সাথে কথা বলতে। এবারে মিনি একটুখানি পাশ ফিরে আমার দিকে তাকালো। আমাকে সে কোনোদিনও দেখেনি, তাই বিস্মিত হয়ে তাকিয়ে থেকে প্রশ্ন করলো ওর বাবাকে, উনি কে বাবা? উনি হলেন তারানাথ জেঠু, খুব বড় সিদ্ধ পুরুষ। তোর শরীর খারাপ শুনে তোকে দেখতে এসেছেন। আপনি কেমন আছেন জেঠুমণি? আমি ভালো আছি মা, তোমার শরীর এখন কেমন আছে? সারাদিন গায়ে খুব ব্যথা হয়, রাতের বেলা জ্বরটা এত বেড়ে যায় যে তখন আমি বেহুশ হয়ে পড়ি। সকালবেলা উঠে দেখি কখনো হাতে চোট রয়েছে, আবার ঘাড়ের যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কিছু ভালো লাগছে না জেঠুমণি, আমি কোনোদিনও ঠিক হব না, কোনোদিনও না। আহা, কাঁদছো কেন? তার চেয়ে বরং আমি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি আমাকে সব সত্যি কথা বলবে কিন্তু, কেমন? আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে মিনি ওর বাবা মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। উমা মিনির চাহনি দেখে বুঝতে পারল যে ওদের সামনে মিনি কিছু বলতে চাইছে না, তাই সে হালকা কাশি দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তারাদা, তোমরা কথা বলো, আমরা একটা কাজ সেরে আসছি। আমি বাইরেই আছি, দরকার পড়লে আমাকে ডেকে নিও। কথাটা বলে উমা সেখান থেকে উঠে বাইরের দিকে যেই পা বাড়িয়েছে অমনি আমি বললাম, দরজাটা খোলা থাক, যদি কোনো কিছু দরকার লাগে। ওরা বাইরে যেতেই আমি মিনির দিকে তাকিয়ে নরম স্বরে বললাম, তা হ্যাঁ মামনি, এখন বলো তো তোমার কি সমস্যা, কি হয়েছে তোমার? আমার কথা শুনে জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে মিনি, তারপর বলতে শুরু করে, জেঠুমণি, আমি কথাগুলো আপনাকে কিভাবে বলবো ঠিক ভেবে পাচ্ছি না।
আপনি বিশ্বাস করবেন কি না আমি ঠিক জানি না। আমি জানি না আমি আপনাকে যে ঘটনাগুলো বলতে চাইছি সেগুলো আমার মনের ভুল নাকি সত্যি আমার সাথে ঘটে চলেছে প্রতিনিয়ত। এতটুকু বলে থামলো মিনি, তারপর ছোট করে একটা শ্বাস নিল। ওর কথা শুনে আমি ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বললাম, আসলে কি হয়েছে মিনি? সবকিছু খুলে বলো তো আমায়। তোমায় এরকম দেখাচ্ছে কেন? আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল মিনি। তারপর আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো তার আখ্যান। আসলে জেঠুমণি, প্রায় 1 মাস আগে থেকে প্রতি রাতে হঠাৎ করে মাসির বাড়িতে আমার ঘরের মধ্যে কিছু একটা শব্দ হয়। যখনই আমি ঘুমোতে যাব বলে বই খাতা টেবিলের উপরে তুলে রেখে বিছানায় শুয়ে পড়ি আর ঘুমটা ধীরে ধীরে আসতে শুরু করে, তখনই একটা অদ্ভুত শব্দ আমার পুরো ঘরটার মধ্যে ছড়িয়ে পড়ে। আর সেই কারণে প্রতি রাতেই আমার ঘুম ভেঙে যায়। বারবার খালি মনে হয় আমার আশেপাশে কেউ লুকিয়ে আমাকে দেখছে। তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগে, কিন্তু আমি কিছুতেই তাকে ছুঁতে পারি না বা তাকে দেখতেও পাই না। তবে বিশ্বাস করুন জেঠুমণি, আমি জানি না এটা আমার মনের ভুল নাকি সত্যি। তবে অদ্ভুতভাবে যখনই রাতে ওই শব্দটা আমার ঘরের মধ্যে হয় আর যদি আমার ঘুম ভেঙে যায়, তারপর কিছুক্ষণ এমন চলার পরে প্রচণ্ড ঘুম পেয়ে যায় আমার। সকালে যখন ঘুম ভাঙে ততক্ষণ অনেক বেলা হয়ে যায়। আর সব থেকে অস্বস্তিকর বিষয় হলো আমার সারা শরীরে চোট আঘাতের চিহ্ন থাকে। এতটুকু বলেই হাপুস নয়নে কাঁদতে লাগলো মিনি। ওকে সান্ত্বনা দিয়ে গম্ভীর কণ্ঠে আমি বললাম, শান্ত হও মা, আর ঠিক কি কি ঘটেছে তোমার সাথে সবকিছু আমার কাছে খুলে বলো। তবে এ ব্যাপারে কি তুমি এর আগে কারো কাছে কিছু বলেছো, নাকি আমার কাছেই আজ প্রথম বলছো? আমার কথা শুনে নিজেকে যতটা সম্ভব শান্ত করে নিয়ে আবার বলতে শুরু করলো মিনি। জেঠুমণি, এই ব্যাপারে আমি সবার আগে আমার বান্ধবীদের সাথে কথা বলেছিলাম। তারা আমার কথা শুনে প্রথমে বিশ্বাস করলেও পরে আমি এইসব ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারিনি তাদের। যেহেতু আমি কোনো প্রমাণ দিতে পারিনি, তাই ওরা ভেবে নিয়েছিল যে আমি তাদের ভয় দেখানোর জন্য মিথ্যে গল্প বানিয়ে বলছি। কিন্তু বিশ্বাস করুন জেঠুমণি, কলকাতায় থাকাকালীন সত্যি প্রতিদিন রাতে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। এতটুকু বলতেই মিনিকে থামিয়ে দিয়ে আমি বললাম, আচ্ছা, বাড়িতে তোমার বাবা মাকে এসব ব্যাপারে কোনো কিছু বলনি? জেঠুমণি, এরকম চলতে থাকলে আমার পড়াশোনায় খুব ক্ষতি হচ্ছিল। তখন আমি মাকে চিঠি লিখে সব কিছু জানাই। ছোটবেলা থেকেই আমার মা ছিল খেলার সাথী, আবার বান্ধবীও। আমি খুব গর্বিত ছিলাম এই কারণে যে এরকম একজন মানুষ আমার মা, যিনি সব সময় চেয়েছেন যাতে আমি ডাক্তার হতে পারি। আমার চিঠি পেয়ে মা মাসির বাড়িতে আসে। সে রাতে মা আমার সব কথা বিশ্বাস করে আমার ঘরের বিছানায় শুয়েছিলেন। আশ্চর্যজনক ঘটনা ঘটল রাতের বেলায়। রোজকার মতো পড়াশোনা করে আমি শুতে গেলাম বিছানায়। অন্য দিনের তুলনায় মনটা বেশি খুশি খুশি ছিল, কারণ মা আমার সাথে রয়েছে। আস্তে আস্তে যখন ঘুমটা পেতে লাগলো, ঠিক তখনই অদ্ভুতভাবে একই রকম শব্দ হলো, আর সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে গেল। গলাটা প্রায় শুকিয়ে এসেছিল। আমি কোনো রকমে মাকে পুরো ব্যাপারটা বললাম, কিন্তু আমি শব্দটা শুনতে পেলেও মা একবারের জন্য সেই শব্দটা শুনতে পায়নি। এমনকি সারা রাত আমি শব্দ শুনলেও মায়ের কানে একটুও শব্দ পৌঁছয়নি। পরের দিন সকালে আমার হাতের কাটা আঘাতের চিহ্ন দেখাতেই মা প্রথমবারের জন্য বকাবকি করে আমাকে। মাও ভাবে আমি মিথ্যেবাদী, আমি নাকি বানিয়ে বানিয়ে সব বলেছি। বিশ্বাস করুন জেঠুমণি, আমি একটুও বানিয়ে বলিনি, আর এখনো বলছি না। কথাগুলো বলেই হু হু করে কাঁদতে লাগলো মিনি। আমি বললাম, মিনি মামনি, কান্নাকাটি করে না।
কিচ্ছুটি হয়নি তোমার। আচ্ছা, এর পরে কি হলো সেটা বলো তো। বেশ কিছুদিন ধরে এই বাড়িতে আসার কথা মনে হচ্ছিল। অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসিনি, তাই ঠিক করেছিলাম গ্রামের কালী মন্দিরের বার্ষিকী পুজোর আগের দিন বিকেলেই বাড়িতে চলে আসব। যেই ভাবা সেই কাজ। বড় বাজারে গেছিলাম বাবা মায়ের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে। শেষ পর্যন্ত আমি যখন স্টেশনে পৌঁছলাম তখন দুপুর 2:40 লোকাল ছেড়ে দিয়েছে। এরপরে ঝড় বৃষ্টির জন্য লাইনে অসুবিধা হয়েছে বলে ট্রেন লেট হবে। সেদিন আমার সাথে মেসোমশাই নিজে আসছিলেন আমাকে দিতে। শেষমেশ ট্রেন এলো বিকেল 4:30 সময়। গ্রামে ঢোকার সময় একটা কিছু টের পাচ্ছিলাম আমি। স্টেশন থেকে গরুর গাড়িতে আমরা দুজন একসাথে আসছিলাম। সত্যি কথা বলতে কি, সেদিন সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু গরুর গাড়ির গাড়োয়ান যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই আমাদেরকে নামিয়ে দিল তখনই খটকাটা লাগে। শুধু আমরা এই গ্রামে যাব 2 জন, বাকিদের বাড়ি স্টেশনের কাছেই। আসলে বাবাকে না জানিয়ে কেবলমাত্র মাকে জানিয়েছিলাম যে আমি আসব, নইলে বাবা কলকাতা থেকেই আমাকে নিয়ে আসতো। কিন্তু এরকম একটা পরিস্থিতি হবে সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। গাড়োয়ান গ্রামে ঢুকতে ইতস্তত করছে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি গো হারান কাকা, ভেতরে নিয়ে যাবে না? না রে মা, এখন রাতের বেলা গায়ে ঢুকতে পারবো নি। কেন গো? আগের বার তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসছিলে, আজ কি হলো? রাতের বেলায় তেনাদের নাম নেওয়া বারণ। এই তো একটুখান রাস্তা, হাইটে চলে যাও। আগে যদি জানতাম আজ এরকম অবস্থা হবে, বাবাকে অন্য কিছু ব্যবস্থা করতে বলতাম। এই বলে আমি হাঁটা দিলাম গ্রামের দিকে। এমন সময় হারান কাকা আমাকে সাবধান করে বলেও যে পেছন থেকে কেউ ডাকলে আমি যেন পেছনে না ফিরি। এই বলে আর দাঁড়ায় না হারান কাকা। আমি সামনে এগোতে গিয়ে দেখি মেসোমশাই বেশ খানিকটা পিছিয়ে গেছেন। উনি আমাকে বললেন এগিয়ে যেতে। আমি নিজের মতো হাঁটতে শুরু করে দিলাম। রাস্তা দিয়ে আসতে আসতেই একটা পচা আঁশটে গন্ধ টের পাচ্ছিলাম আমি, তার সঙ্গে দম বন্ধ করা নিস্তব্ধতা। রাতের বেলায় গ্রামের রাস্তায় এমনিতেই একটু নির্জন থাকে, তা সে শীতের হোক কি বর্ষার রাত, কিন্তু এরকম শুনশান থাকে বলে কখনো শুনিনি। আমাদের গ্রাম থেকে অনেকেই শহরে আসা যাওয়া করে, কেউ যায় চাকরি করতে, আবার কেউ যায় ব্যবসা করতে, অনেকে আবার আমার মতো পড়াশোনা করতে যায়। অনেকেরই ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আজ তবে সব কিছু এত চুপচাপ কেন? আকাশে চাঁদ আছে ঠিকই, অল্প একটু মেঘও করেছে। যেখানে হারান কাকা আমাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করলাম চারিপাশে একটুও শব্দ নেই কোথাও, মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না, একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। শুধু চারদিকে দুঃস্বপ্নের মতো লেগে আছে কটু আঁশটে গন্ধ। সামনে তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশ বনটা, তার গা দিয়ে একটা শর্টকাট আছে আমাদের বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা বাঁশ বাগানের ধার ঘেঁষে। সে রাস্তাটাই ধরলাম আমি, তাড়াতাড়ি হবে বলে। সেখান থেকে কিছুটা গেলেই গ্রামের মন্দির। বাঁশবাগানের মাঝামাঝি যেই না এসে পড়েছি, সেই পচা গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠল। কোনো রকমের শাড়ির আঁচল দিয়ে নাকটা চাপা দিতেই যাব, এমন সময় আচমকা মনে হলো বাদিক থেকে একটা আওয়াজ আসছে। সেটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। হারান কাকা বারবার বলে গেছে যাতে বাড়ি না পৌঁছানো অবধি না দাঁড়াই। ওদিকে মেসোমশাই আমার থেকে বেশ খানিকটা দূরে আছেন। আবার সেই আওয়াজটা শুনে রীতিমতো চমকে উঠি। ভয় ভয়ে ওদিকে দেখতেই মনে হলো যেন ছোপের আড়ালে কিছু একটা আছে। ছোটবেলা থেকে আমি বেশ ডান পিটে ছিলাম, তার উপর শহরে পড়াশোনা করে সাহস বেশ খানিকটা বেড়ে গেছে। তাই পা টিপে টিপে রাস্তা ছেড়ে বাঁশবাগানে ঢুকলাম। একটা চাপা উত্তেজনায় বুকটা দুরু দুরু করছিল, কিন্তু আর একটু এগিয়েও থমকে গেলাম আমি। একটা হাড় চিবোনোর মরমর আওয়াজ কানে এলো মনে হলো না? ওটা তো একটা মরা গরু, কিন্তু ওটার উপর ওটা কি? ওর চোখগুলো জল জল করছে কেন? ঠিক এই সময় মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়লো ওই জন্তুটার গায়ে।
ওটা কোনো জন্তু ছিল না, ওটা কোনো জন্তু ছিল না জেঠুমণি। আমি সত্যি বলছি, ওটাকে দেখেই আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল ততক্ষণে দেখি বাড়িতে বিছানায় শুয়ে আছি। তারপর কি যে হয়ে গেল আমার, সারাদিন শরীরটা কেমন লাগে। আর রাত হলে সেই আওয়াজটা এখানেও শুনতে পাই। তারপর আমার আর কোনো হুঁশ থাকে না। মিনির কথা শেষ হতেই আমি বলে উঠলাম, মিনিমা, এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি দেখছি ব্যাপারটা। আসলে কি জানো তো, তুমি হয়তো পড়াশোনা নিয়ে অতিরিক্ত চিন্তা করছো, সেই কারণেই তোমার মনের মধ্যে এইসব উল্টোপাল্টা চিন্তা আসছে, আর এই জন্যই তুমি এইসব শুনছো। আমি দেখছি কি করা যায়। কেমন, তুমি এখন বিশ্রাম নাও মা, আমি তোমার বাবার সাথে একটু কথা বলি যাই। কেমন, তুমি বিশ্রাম নাও। হ্যাঁ। আমার কথা শুনে মিনি হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ দুটি মুছে নিল। আমি ওই ঘর থেকে বেরিয়ে এলাম। সামনেই উমা আর বনলতা দাঁড়িয়ে আছে উৎসুক মুখে। তারা জিজ্ঞাসা করলো, দাদা কি বুঝলে? তোদের এই বাড়িতে কিছু অপশক্তি আছে রে। অবশ্য তারা আজকে বেশি কিছু করতে পারবে না। আমি মিনিমায়ের চারিদিকে গাত্র বন্ধন করে দিয়েছি। আচ্ছা উমা, এই কয়েকদিনের বৃষ্টিতে মাঠে ঘাটে অনেক মাছ আছে না রে? হ্যাঁ দাদা, 4-5 দিন ধরে যেমন বর্ষা হচ্ছিল, তাতে খাল বিল আর মাঠ একাকার হয়ে গিয়েছে জলে। আমাদের পাঁচু হালদারের বাঁশবাগানে 1 হাঁটু জল। তার চেয়ে আশ্চর্য হচ্ছে, কৈখালির মাঠে মাছ খেলছে সব, শিং মাগুর, পোনার চারা, কই, শয়ে শয়ে মাছ। কি বললি? বাঁশবাগানে? আসলে ছোটবেলায় মাছ ধরার খুব নেশা ছিল তো। শুধু বড়শি দিয়ে নয়, পোলো, হাত জাল আর কোচ দিয়েও বহু মাছ ধরেছি। মাছ খাবো বলে মাছ ধরা নয়, আসলে এর তোড়জোড় আর মজাটাই বড় কথা। বুঝলি তো, তোর কথা শুনে হঠাৎ পুরনো নেশাটা একবার মাথা ছাড়া দিয়ে উঠল। এই তো, এটাই তো মাছ ধরার উপযুক্ত সময়, কি বলিস? তা তোর কাছে একটা পোলো হবে তো? পোলো? মাছ ধরবে নাকি? হ্যাঁ, তবে অনেকদিন অভ্যাস নেই অবশ্যই। ও কিছু হবে না, দেখি তো, নিয়ে আছে বোধহয় একটা। কথাটা বলেই স্বামী স্ত্রী খানিকক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। আমি ব্যাপারটা আন্দাজ করতে পেরে উমাকে ডেকে বললাম, তোর মেয়ের কোনো ক্ষতি হবে না। আমি ওর চারিদিকে গাত্রবন্ধন করে দিয়েছি। তবে এর শক্তি 24 ঘন্টার বেশি স্থায়ী হবে না। যদিও আমার কিছু সামগ্রী আনতে হবে, সেজন্যই কালকের আগে ছাড়া আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না রে। ঠিক আছে দাদা, আসলে মেয়েটার চিন্তায় চোখের 2 পাতা এক করতে পারছি না। এরই মাঝে তোমাকে পেয়ে কিছুটা আশার আলো দেখেছি। মিনিমাকে সুস্থ করার দায়িত্ব আমার। আমি এমন বাঁধন দিয়ে রেখেছি যাতে কোনো অপশক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না। তুই কিছু চিন্তা করিস না রে। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে রাত্রে কিন্তু কেউ বাড়ির বাইরে বেরোবি না। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ যাই হয়ে যাক না কেন, কিছুতেই কিন্তু বেরোবি না, ঠিক আছে? তার চেয়ে বরং আমার জন্য একটা পোলোর ব্যবস্থা করে দে। আমি একটু ওই গ্রামের মাঠে ঘাটে একটু ঘুরে আসি। কতদিন গ্রাম দেখিনি বলতো। দে দে, তাড়াতাড়ি দে। আমার কথা শেষ না হতেই বাড়ির ভেতর থেকে উমা পোলো নিয়ে এলো। সে আমার কর্মকাণ্ডে বেজায় চিন্তিত হয়ে পড়ল। অবশ্য মুখে কিছু প্রকাশ করল না। পোলো কি জিনিস? হ্যাঁ, তোমরা যে আদ্যপান্ত শহরের ছেলে তা তোমাদের কথাতেই সুস্পষ্ট। হ্যাঁ, পোলো হলো বেত বা কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস। আন্দাজ 3 ফুট মতো হবে। এই পোলোর ওপর দিকে সরু মতো মুখ, সেখান দিয়ে হাত গুলিয়ে মাছ বের করতে হয়। আর তলার দিকে ঘেরটা বড়। কারণটা হলো, মাছ দেখতে পেলেই ঝপ করে পোলো দিয়ে চেপে ধরলে আর পালাতে পারে না। ছিপ না নিয়ে
পোলো নেবার কারণ হলো আমি রাত্রিরে মাছ ধরবো স্থির করে ফেলেছিলাম। আলো নিয়ে মাছ ধরা ভারী মজার, বিশেষ করে সে সময় বিরক্ত করার কেউ থাকে না, পাশে দাঁড়িয়ে পরামর্শ দেয় না, কটা মাছ পেয়েছি জিজ্ঞাসা করে না, তাই রাত্রিরই ভালো। পোলো দিয়ে মাছ ধরতে হলে পুকুরে বা বিলে তার সম্ভব নয়, অগভীর জলাশয়ে প্রয়োজন। সন্ধ্যার একটু আগে গিয়ে কৈখালির মাঠের অবস্থা দেখে এলাম। সমস্ত মাঠটায় পায়ের গোছ ডুবে যায় এমন জল। মাঝে মাঝে সামান্য উঁচু জমি এখানে ওখানে দ্বীপের মতো জেগে আছে, একেবারে আদর্শ জায়গা। খাওয়া দাওয়া সেরে রাত 11টা নাগাদ লণ্ঠন আর পোলো নিয়ে বেরুলাম। উমা সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওই যে বললাম না, মাছ ধরার পরিবেশটাই আসল। সঙ্গে লোক থাকলে বক বক করবে, নানান কথা বলবে, না সে সুবিধা হবে না। কিন্তু উমাকে সঙ্গে নিলেই বোধহয় ভালো করতাম। তখনও তো জানি না কি ঘটতে চলেছে সেদিন রাত্রিরে। সন্ধ্যা থেকে বৃষ্টিটা একটু ধরেছে। আজ 5 দিন পর এই প্রথম একটু ক্ষান্ত দিল আকাশ, কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে একটু বাদে বাদেই, যে কোনো সময় আবার ঝেঁপে জল আসতে পারে। উমার কাছ থেকে তার বাঁশের হাতলওয়ালা ছাতাখানা চেয়ে এনেছি, সেটা বগলে রয়েছে, ভাঁজ করা। ছাতার ভেতরে আছে মুগার সুতো দিয়ে বোনা জালের থলে, মাছ পেলে তাতে রাখা হবে। আয়োজন সব ঠিক, এবার দেখা যাক কিরকম কি হয়। ভোর রাত অব্দি চেষ্টা তো চালিয়ে যাবই। মাঠে পা দিয়েই বুঝলাম উমানাথ মিথ্যা খবর দেয়নি। খাল বিল ভেসে গিয়ে প্রচুর মাছ চলে এসেছে এই কৈখালির মাঠে, কিন্তু মাছ থাকা আর মাছ ধরা এক ব্যাপার নয়। তুমি পোলো হাতে এগিয়ে গিয়ে ঝুপ করে চেপে ধরবে বলে মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তা তো হয় না। জলের জীব, বহু কৌশল করে তবে এদের ধরতে হয়। কৌশল আমার অজানা নেই, ছোটবেলা থেকে মাছ ধরে আসছি। যেমন ধরো শোল বা ল্যাটা মাছ, লণ্ঠন উঁচু করে ধরে নাড়ালে আলোয় আকৃষ্ট হয়ে কাছে আসে। কই মাছ আবার আলো টালো কিছুই খেয়াল করে না, ঝাঁক বেঁধে একদিকে চলেছে তো চলেছেই, এদের ধরা সোজা। শিং আর মাগুর খুব চালাক মাছ, মানুষ বা অন্য কিছুর সাড়া পেলেই সে আর এ তল্লাটে থাকে না, শোঁ শোঁ করে পালায়। এরা ছোটেও খুব জোরে, জলের মধ্যে দৌড়ে নাগাল পাওয়া যায় না। কিন্তু মজা হচ্ছে শিং মাগুর ছোটে একদম সোজা, কোন দিকে গেল খেয়াল করলে একটু পরে পিছন পিছন সেখানে হাজির হওয়া যায়। সচরাচর এরা তাড়া খেয়ে ওই আলের ধারে বা গাছের শেকড়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, খোলা জায়গায় থাকে না। অমন জায়গায় পোলো বসানো মুশকিল, তখন পা দিয়ে জলে শব্দ করতে হয়। ভয় পেয়ে মাছ আবার দৌড় দেওয়ার উদ্যোগ করলেই তাড়াতাড়ি পোলো বসিয়ে দিতে হয়। তো যাকে কথায় কথায় অন্য প্রসঙ্গ চলে এসেছি, তো এবার তাহলে আসল কথাটা বলি, শোনো। ঘন্টা দুয়েকের মধ্যে অনেক মাছ ধরে ফেললাম। মুগার সুতো দিয়ে তৈরি ব্যাগ এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সরু সুতো হাত কেটে বসে যাচ্ছে আমার। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে, গা শিরশির করা বাদলা হাওয়া দিচ্ছে, বৃষ্টি ফের এলো বলে। এবার বাড়ি চলে যাওয়াই ভালো। অনেকক্ষণ থেকেই মনের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসবার আগে থেকে
আমি তা টের পাই। এ কথা তো আগেই বলেছি। এতক্ষণ মনের একেবারে তলার কোণের দিকে কোথাও একটা বিপদের পূর্বাভাস খচখচ করছিল। সেই কারণেই যেখানে মাছ ধরছিলাম সেখান থেকে উমার বাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আচমকা লক্ষ্য করলাম ওই বাড়ি থেকে কেউ একজন আদ্য পান্ত চাদরে নিজেকে মুড়ে নিয়ে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে যাচ্ছে। আমি মাঠের মধ্যেই মাছের সমস্ত সরঞ্জাম ফেলে দিয়ে ধীর পায়ে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটতে লাগলাম। পিছু ধাওয়া করে সোজা চলে এলাম শ্মশানে। দূরে থেকেও আগুনের তাপ লাগছে গায়ে। লকলকে শিখা আকাশ ছুঁই ছুঁই করছে। ধোঁয়া পাক খেয়ে উপর দিকে উঠছে। সেটা ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়ছে আশেপাশে সব জায়গায়। শিমুল আর অশ্বত্থ গাছের ফাঁক দিয়ে চিতার আগুন পরিষ্কার দেখা যাচ্ছে। আগুনের কি ভয়ানক দাপাদাপি! শ্মশানটা বেশ পুরনো। দেখে মনে হচ্ছে বহুকাল যাবৎ এখানে কেউ মরা পোড়ায় না। চিতায় গাছের বড় বড় গুঁই জ্বলছে। এবার ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখলাম শ্মশানের ভিজে মাটির উপরে, লাল কম্বলের আসনের ভিজে লাল সিঁড়ির উপরে উত্তর অভিমুখে বসে আছে একজন তান্ত্রিক গোছের লোক। তার ডান দিকে গোটা 7 কি 8 কাক নির্জীব হয়ে পড়ে আছে। সব কটারই পা দুখানি একত্র করে লাল সুতো দিয়ে বাঁধা রয়েছে। মাঝে মাঝে ডানা ঝটপটানোর শব্দ পাচ্ছি। নিজেদের পরিণামের কথা চিন্তা করে কাকেরা বৃথা চেষ্টা করে যাচ্ছে। পশু পক্ষীও তাদের মৃত্যুর আঁচ পায়। কাকেদের অবস্থা দেখে এইটুকু বুঝতে কোনো অসুবিধা আমার হলো না। কিন্তু এই মুহূর্তে এই তান্ত্রিকের আসল পরিচয় আর তার অভিপ্রায় না জানা অবধি কোনো কিছুই করা সম্ভব নয়। আর সব থেকে বড় প্রশ্ন হলো, এত রাতে নিজেকে সম্পূর্ণ আবৃত করে কে উমানাথের বাড়ি থেকে বেরিয়ে এই শ্মশান ভূমিতে এসেছে এবং কি তার মতলব? সেই অবলা জীবদের নিয়ে কিছু একটা পৈশাচিক কাণ্ড যে ঘটতে চলেছে এটা বেশ ভালো করেই বুঝতে পেরেছে তারা। বেশ খানিকটা তফাতে সবচেয়ে মোটা গুড়ির বড় গাছটার পিছনে দাঁড়িয়ে সবকিছু দেখার চেষ্টা করতে লাগলাম আমি। সেই তান্ত্রিক পাছে আমার উপস্থিতি টের পেয়ে যায় এই জন্য রীতিমতো শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি শ্মশান ভূমিতে। কিছুটা ধাতস্থ হয়ে ভালো করে এবারে লক্ষ্য করতে লাগলাম সব দিক। চিতায় কিন্তু কোনো মরা পুড়ছে না, পুড়ছে শুধু কতকগুলি কাঠ। চারিদিকে রাত্রিকালীন নিস্তব্ধতা। এবার দেখলাম উমানাথের বাড়ি থেকে বেরোনো অবগুণ্ঠিত সেই মূর্তি কোনো রকম শব্দ না করেই চুপটি করে বসে পড়ল ওই তান্ত্রিকের পাশে। দূর থেকে যা বুঝলাম, নিবিষ্ট মনে সেই তান্ত্রিক তার ক্রিয়া করে চলেছে। তবে দৃশ্যটা দেখে আচমকা শিউরে উঠলাম আমি। সে মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটা একটা করে কাককে আহুতি দিচ্ছে ওই ওই চিতার আগুনে। ওহ ওহ, কি কি অসহনীয় দৃশ্য! এমন এমন অমানসিক কাজও মানুষ করতে পারে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওই ওই অবলা জীবগুলোকে আহুতি দিতে পারে কেউ? মৃত্যু যন্ত্রণায় তাদের গলা দিয়ে এক অদ্ভুত ধরনের বুক কাঁপানো এক বিরাট আওয়াজ বেরিয়ে আসছিল। তারপর একটা সময় চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছিল ওগুলো। জায়গাটা যেন আগের চেয়েও আরো নিস্তব্ধ হয়ে উঠছে। এইভাবে সব শুদ্ধ 7-7টা কাকই
আগুনের গর্ভে নিশ্চিহ্ন হয়ে গেল। আমি নিশ্চল পাথরের মতো সেখানে দাঁড়িয়ে আছি। একটু একটু করে সময় বয়ে চলেছে, কিন্তু এই পাপাচারী তান্ত্রিকের আসল পরিচয় জানতে না পারা অবধি কোনো কিছু করতেও তো পারছি না। আচমকা শুনতে পেলাম চেনা পরিচিত একটি নাম, মিনি। তাহলে তাহলে এই তান্ত্রিকের আসল লক্ষ্য হলো উমার মেয়ে মিনি। কিন্তু কেন? ওই বাচ্চা মেয়েটি কার কি ক্ষতি করেছে? এবার অগ্নিকুণ্ডে আর কাঠ দিচ্ছে না সেই তান্ত্রিকটি। আগুন জ্বালার প্রয়োজন বোধহয় ফুরিয়ে গেছে। ধীরে ধীরে আগুন নিভে আসতে লাগলো। তান্ত্রিকটা খুব জোরে জোরে নিঃশ্বাস টানছে মুখ দিয়ে। মনে হচ্ছে যেন একটা ঘূর্ণিঝড়কে টেনে নিয়ে যাচ্ছে নিজের ভিতরে। এই ঝড়ের সঙ্গেও ফিসফিস করে উঠছে মন্ত্র আর মিনির নাম। নিঃশ্বাস ফেলছে আবার দ্বিগুণ জোরে, দুই নাক দিয়ে। এবারেও ওই মন্ত্র এবং ওই একই নাম। চিতার আগুন নিভল সম্পূর্ণভাবে। যেখানে কাক কটা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সেখানকার ভস্ম তুলে নিল সেই তান্ত্রিক একটি মড়ার খুলিতে। তারপর উঠে দাঁড়িয়ে ভস্ম ছড়িয়ে দিতে লাগলো চারিদিকে, আর নাম উচ্চারণ করে এক এক দিকে ফুঁ দিতে লাগলো। আমি দেখলাম মরা কাকের দেহবর্ষ থেকে অসংখ্য জীবন্ত কাক বেরিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। কি ভয়ানক হয়ে উঠেছে তারা। সেই তান্ত্রিক যেদিকে হাত নাড়ালো সেই দিকেই কাকগুলি উড়ে চলল। আরে আরে ওইদিকে তো উমানাথের বাড়ি। ক্রিয়া সম্পন্ন করে অট্ট হাসিতে ফেটে পড়ল সেই তান্ত্রিক। এতক্ষণে পাশে বসে থাকা আবৃত মানুষটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ধীর শক্তির কম্পিত গলায় বলতে শুরু করলো, বজ্রদা, তোমার কথা মতো মিনির চুলের আগাটা কেটে এনেছিলাম। এবারে কাজ হবে তো? হ্যাঁ রে লতা, কোনো চিন্তা করিস না। আমি তো তোকে আগেই বলেছি, মিনিকে বলে দিলে তবেই তুই পুত্র সন্তানের উত্তরাধিকারিণী হবি। এই তান্ত্রিক তাহলে বজ্রগুণিন, আর ওই আবৃত মানুষটি বনলতা। হায় হায়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপন গর্ভজাত মেয়েকে বলি দিতে উদ্যত হয়েছে জননী। হা ঈশ্বর, হা কি দেখলাম আমি! এইসব ভাবছি আচমকা কারোর হাঁটার শব্দ শোনা গেল। সেই দিকে চোখ পড়তেই দেখতে পেলাম মিনি আচ্ছন্নের মতো হেঁটে এসেছে এদিকেই। ওর দেহটা যেন এখন ওর নিজের নয়। ওর দুই চোখ মোজা, তবু হেঁটে এগিয়ে আসছে এদিকেই। আমি প্রমাদ গুনলাম, এবারে নিজের স্বরূপের সামনে না এলে সমূহ বিপদ। সিদ্ধান্ত নিয়ে নিলাম। গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বললাম, স্তব্ধ হও বজ্রগুণিন, তোমার জারিজুরি এবারে শেষ। কথাটা বলেই গুরুদেবকে স্মরণ করে মন্ত্রপুত কিছুটা ভস্ম ছড়িয়ে দিলাম মিনির গায়ে। তৎক্ষণাৎ মিনি হাঁটা থামিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সেটা দেখে আরো ক্রুদ্ধ হয়ে উঠল বজ্রগুণিন। ওরে পাষাণ্ড, তুই আমার ক্রিয়ায় বাধা দিলি। তুই জানিস আমি কে? আমি বজ্রগুণিন। বহু তন্ত্রের পাঠ অন্তে কুহুকের বিদ্যায় পারদর্শী হয়েছি আমি। আজ ভয়ানক কুহুকের ফাঁদে আমি একে বন্দি করেছি। এইবার কেবলমাত্র কিছু ক্রিয়া সম্পন্ন করলেই এই বন্দি নিজের ইচ্ছায় মনোলতার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। কি ক্রিয়া সম্পন্ন করি? আমি এইবার হাত জোড় করে মাটিতে বসে বজ্রগুণিনের উদ্দেশ্যে কাতর কণ্ঠে বলে উঠলাম, দোহাই বজ্রগুণিন, আপনি এই অনর্থ করবেন না। আপনি যা আদেশ করবেন আমি তাই করব। কৃপা করে মার্জনা করুন। তাহলে স্বীকার করলি তো যে এই পৃথিবীতে আমার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি
স্বয়ং ভগবানও না। তবে কি বলতো, আমি এতদিন সাধনা করেছি অমরত্ব লাভের আশায়, আর এর জন্য 12 জন কুমারীকে বলিও দিয়েছি। এই মিনি হলো 13 নম্বর। একে বলি দিলেই আমি পেয়ে যাব সেই অমরত্বের গূঢ় রহস্য। তাই একে আমার চাই। ঠিক আছে, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই বলে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলাম মিনির পাশে। তারপর তার হাতটা ধরে নিয়ে এগিয়ে যেতে লাগলাম বজ্রকুনিনের দিকে। কাঠের পুতুলের মতো এক পা করে আমার সাথে চলতে লাগলো মিনি নিজের মৃত্যুর দিকে। ওকে ওইখানেই বসিয়ে দে। বজ্রর কথা শুনে একবার তার দিকে তাকিয়ে আমি ওই বিশেষ স্থানে মিনিকে বসিয়ে দিতে উদ্যত হলাম। মিনিকে ওই স্থানে বসিয়ে দিতেই বজ্রর চোখে অমরত্বের নেশা যেন খানিকটা বেড়ে গেল। কিন্তু সে জানতো না যে আমিও তারানাথ তান্ত্রিক। তাই তার চোখকে ফাঁকি দিয়ে মিনির গলার মধ্যে গুরুদেবের দেওয়া মন্ত্রপুত রুদ্রাক্ষ পরিয়ে দিলাম। তারপরে কিছুটা পিছিয়ে দাঁড়িয়ে বজ্রের ক্রিয়াকলাপ দেখতে লাগলাম। বজ্রকে কেউ বাধা দিতে পারবে না এই ভেবে বজ্র তার পাশে রাখা খাঁড়াটি তুলে যেই না মিনির ঘাড়ে কোপ বসানোর জন্য মিনির ঘাড়ের কাছে আনলো, অমনি বজ্রের জীবনে নেমে এলো দুঃস্বপ্নের কালো দিন। ওর হাত থেকে খাঁড়াটা ছিটকে লাগলো বনলতার গায়ে। বজ্রের মনে হলো ওর মাথাটা যেন দুলে উঠল। এক মুহূর্তের মধ্যে তার বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হলো। মাথার শিরা ধমনীগুলি যেন ফেটে বেরিয়ে যেতে চাইছে। নিঃশ্বাস স্তব্ধ হয়ে আসছে। ধীরে ধীরে তার জীবনী শক্তি ক্ষয় হয়ে আসতে লাগলো। অমরত্ব পেতে চাওয়া লোভী গুণীন বজ্র একটা মরণ হেঁচকি তুলে চিরতরে পৃথিবী ছেড়ে বিদায় নিল। গুরুদেবের রুদ্রাক্ষের এমনই বিচিত্র লীলা। এদিকে আচমকা উমার চিৎকারে আমার সম্বিত ফিরে আসে। তাকিয়ে দেখি উমা সেখানে উপস্থিত হয়ে মেয়েকে পরম যত্নে নিজের বুকের মধ্যে আগলে রেখেছে। তার বুক ফাটা কান্নায় সমস্ত পরিবেশ এক পিতার যন্ত্রণার সাথে তালে তাল মেলালো। আচ্ছা, বনলতা কি হলো? বলছি বজ্রর হাত থেকে ছিটকে আসা খাঁড়াটা সোজা গিয়ে বনলতার গলায় বিঁধে যায়। একটা কথা আছে জানো তো, নিজের কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। বনলতাও তার কৃতকর্মের ফল পেয়েছিল হাতে নাতে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষ ও অর্ণব দাসের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প বজ্রগুণিন ও ঘোষাল বাড়ির গুপ্তধন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।